ভাই ওকে আমরা লাইভে চলে এসেছি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, অনেক চড়াই উতরাই পেরিয়ে আবার আমরা সেকেন্ড ইয়ারের লাইভ ক্লাসে আসলাম। দেখি আল্লাহর রহমতে ক্লাসটা আমরা আজকে ভালো মতো শেষ করতে পারি কিনা। সকালে ক্লাস নেওয়ার সময় আমরা বলেছিলাম বা দেখছিলাম যে আমরা আজকে কিন্তু শুরু করেছিলাম অ্যালকিন প্রস্তুতি। তোমাদের ইউটিউবে অ্যালকেনের প্রস্তুতি এবং অ্যালকেনের বিক্রিয়াগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করবা, না করলে ক্লাসগুলো বুঝতে পারবা না। ওকে, আর আমাদের নামকরণের কিছু জিনিস বাকি আছে, সামান্য কিছু বাকি আছে, আমি বলেছি তোমাদের, সেটা আমরা পরবর্তী ক্লাসে করবো। একদম যখন আমরা সরাসরি ক্লাসে চলে আসবো তখন করব। এখন আমরা শুরু করছি অ্যালকিন প্রস্তুতি দিয়ে শুরু করছি। মোটামুটি এখন পর্যন্ত ক্লাসে এসছো তোমরা 64 স্টুডেন্ট। আর একটু ওয়েট করি আমরা 2-1 মিনিট, তারপর শুরু করছি। বাকিটা চলে আসুক। 72। আর এমনি তো ভাই দেখো তো একটু মানে যে নেটওয়ার্ক প্রবলেম আমাদের কি খুব ডিস্টার্ব করছে, তো যে ভয় হচ্ছে। তোমরা একটু আমাকে জানাও প্লিজ যে সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার কিনা, তোমরা পুরো বুঝতে পারছো কিনা। আসিফ হান্নান সালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আদাব ভাইয়া, আদাব। আসলে তোমাদের সবার নাম বলতে ইয়ে লাগছে, তোমার সবাই তো নিজেদের অ্যাকাউন্ট থেকে মানে ফেসবুক আইডি থেকে ঢোকো নাই, অনেকে তো বাবা মা তাদের আইডি থেকে ঢুকে আসো। মোস্তাক খুব খাচ্ছে আমাদের জন্য। মোস্তাক বউ পায় না, ঠিকই আছে, বেশি যোগ্য হলে বিয়ের কন্যা নাহি জোটে। ওকে, অল ক্লিয়ার সবাই তকতকে, এখন অল ক্লিয়ার ভাইয়া। তাহলে আলহামদুলিল্লাহ শুরু করি। প্রায় 150 স্টুডেন্ট আমাদের ক্লাসে চলে এসছে, আমরা এখন শুরু করতে পারি। ওকে, এটাকে আপনার কাছে রাখবে বাবা, তোমার কাছে রাখো। হ্যাঁ, এটা একটু যখন ভিডিও কোনো ঝামেলা হবে আমাকে বলবা, আর তারপর দেখবো নি আমরা। এটা তো ডাটা দিয়ে চলছে। ওকে ভাই, তাহলে আমরা শুরু করছি। ওকে, অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিনটা সাধারণত আমরা প্রস্তুত করি, অ্যালকিন প্রস্তুতির অনেকগুলো পদ্ধতি আছে। আমরা শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে এই পর্যন্ত আমাদের বিভিন্ন পরীক্ষায়, সেটা ফাইনাল পরীক্ষা বলো আর অ্যাডমিশন টেস্ট বলো না কেন, সব জায়গায় সেটা হলো অ্যালকেনের ডিহাইড্রেশন। ডি মানে কি বোঝোই তো তোমরা? ডি মানে অপসারণ, আর হাইড্রেশন মানে হাইড্রোজেন অপসারণ। তাহলে আমরা এখন শুরু করব অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি। বিক্রিয়াটা হয় কিভাবে সেটা একটু দেখে নিই। আর তোমরা আগে যারা আমার ইউটিউবে ক্লাসগুলো দেখেছো, তোমরা নিশ্চয়ই এইটুকু রিয়ালাইজ করেছো, আমি যখন কোনো রিয়াকশন তোমাদের দেখাই সেটার কৌশল সহ কিন্তু দেখাই, যেন রিয়াকশনটা তোমরা না ভুলো। আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি যে আমার যখন একাডেমিক ক্লাসগুলো চলে, আমি সব রিয়াকশনগুলো সব কৌশলগুলো দেখাই না, স্টুডেন্টদের উপর প্রেশার পড়ে যায়। কিন্তু এখন যেহেতু তোমরা এনাফ টাইম পাচ্ছ, আমি সব ধরনের রিয়াকশনগুলোই তোমাদের দেখাবো, সব মেকানিজমই দেখাবো, তোমরা একটু ফলো করবা। ক্লিয়ার? আমরা শুরু করি। তাহলে দেখো ভাই, একটু অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া দ্বারা কিভাবে অ্যালকিন প্রস্তুত হয় এবং অ্যালকোহলে যতটা কার্বন থাকে, আমার যে অ্যালকিনটা তৈরি হবে ভাই, সেই অ্যালকিনে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমার অ্যালকোহলে যদি 2 কার্বন থাকে, আমার উৎপন্ন অ্যালকিনেও কিন্তু 2 কার্বনই থাকবে। যেমন দেখো তোমরা, লিখা কি বোঝা যায়? দেখো তো ভাই, আমরা এটা কি লিখেছি? এটা আমরা লিখেছি এই যে ওএইচ মানে অ্যালকোহল, CH2H মানে এটা আমরা ইথানল লিখেছি। এই ইথানল থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করব কিভাবে একটু দেখো। যে কোনো অ্যালকোহল, মনে করো ইথানল নিয়েছি আমরা, এই ইথানলের মধ্যে যদি আমরা কনসেন্ট্রেট গাঢ় সালফিউরিক অ্যাসিড HOSO3H, আমরা সালফিউরিক অ্যাসিডটাকে একটু ভেঙে লিখি, মোটামুটি অবশ্যই এটা এক্সেস তাপমাত্রা 160 থেকে 80-র মধ্যে যে কোনো তাপমাত্রা দিলেই হবে। ধরো আমরা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলাম। অর্থাৎ অ্যালকোহলকে যদি আমরা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, কত তাপমাত্রায়? 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়,
তাহলে কি হয় ভাইয়া জানো, এই যে দেখো এই এইচ এবং ওএইচ সালফিউরিক অ্যাসিড এই পানিটাকে বের করে নিয়ে যায়। কি প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক? এবং এই যে দুটা সিগমা বন্ড মিলে এখানে একটা পাই বন্ড ক্রিয়েট করে, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2। আর সালফিউরিক অ্যাসিড তো এখানে নিরোধক হিসাবে কাজ করে, অর্থাৎ সেই পানিটাকে বের করে নিয়ে চলে আসে প্লাস পানি। এই যে আমাদের হয়ে গেল অ্যালকিনের প্রস্তুতির বিক্রিয়াটা। তোমরা একটু কমেন্টে জানাও তো ভাই, যতটুকু দেখালাম আমি রিয়াকশন এতটুকু বোঝা যাচ্ছে কিনা। আবার রিপিট করব, তাই তো? আচ্ছা দেখো তাহলে, এইটা অ্যালকোহল, এই অ্যালকোহলকে আমরা এই অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করব কিভাবে? অ্যালকোহলকে যদি অতিরিক্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয়, কত তাপমাত্রায়? 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে কি হয়? সালফিউরিক অ্যাসিড তো একটা নিরোধক। তোমরা 9-10 এ দেখবা একটা প্রশ্ন ছিল, দেখাও যে সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক। এই বিক্রিয়া দ্বারা কিন্তু প্রমাণ করা যায় সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক। সে কি করে ভাইয়া? এই যে CH3 ছিল না, এই হাইড্রোজেন আর অ্যালকোহলের গ্রুপ OH, এই দুটা মিলে পানি আকারে বের হয়ে চলে গেল, আর এই দুটা সিগমা বন্ড মিলে এখানে পাই বন্ড ক্রিয়েট করলো। এই হলো আমাদের অ্যালকিন প্রস্তুতি। এখন ক্লিয়ার কিনা বলো তোমরা আমাকে কমেন্টে লিখে দাও যে তোমরা বিক্রিয়াটা বুঝতে পারলা কিনা। ওকে, থ্যাংক ইউ, তোমরা অনেকে লিখেছো, বুঝতে পেরেছো। এইবার আমরা এখানে বিক্রিয়ার দুইটা শর্ত দেখব। কি কি শর্ত ভাইয়া জানো? খুব গুরুত্ব দিয়ে শর্ত দুটা দেখবা তোমরা। আমাদের শর্ত দুইটা হলো, এই যে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি, এটা অবশ্যই এক্সেস। উজ্জ্বল ভাই এই কালারটা কি বোঝা যায়? এক্সেস, অতিরিক্ত পরিমাণ নিব সালফিউরিক অ্যাসিড। আর এই যে অ্যালকোহল, আমি ইথানল নিয়েছি এখানে, এই অ্যালকোহলটা কিন্তু 1 মোলের বেশি নেওয়া যাবে না। এটা 1 মোল নিব, আর এইটা অতিরিক্ত পরিমাণ নিব। এইটা হলো একটা শর্ত। আরেকটা শর্ত হলো, আমি তোমাদের আগের যে ক্লাসটা ডিস্টার্ব হচ্ছিল সকালে, একজন স্টুডেন্ট দেখলাম সে খাতায় অলরেডি নোট করেছে, কিন্তু আমাকে পোস্টও দিয়েছে, এবং সেটা দেখবা তোমাদের গ্রুপে আমি অ্যাপ্রুভ করেছি, দেখতে পাবা। এভাবেই কিন্তু মানে ক্লাসগুলো নোট করতে হয়। ক্লাসে বসে সঙ্গে সঙ্গে নোট করে নিবা। তুমি যদি এমন হয় যে নোট করতে গেছো, আমি কথা বলতেছি, কথা পার হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নাই, কমেন্টে জানিয়ে দিবা, আমি আবার রিপিট করব। কি আমার কথা বোঝা গেছে ভাই? তোমরা ধীরে ধীরে ক্লাসগুলো করো, কোনো টেনশন নাই। আমরা অল্প অল্প করে পড়বো। তোমরা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এখন, আর আমি তো বলেইছি কোনো তাড়া নাই আমাদের। যে টাইমটা আমরা পেয়েছি, এই খারাপ টাইমটাকে আমরা ভালোভাবে ইউজ করছি, তো এই জন্য স্লো করব। তো যাক, তাহলে কি বললাম? একটা শর্ত ভাইয়া, অ্যালকোহলটা অবশ্যই 1 মোল নিতে হবে, বেশি নেওয়া যাবে না 1 মোলের বেশি। সালফিউরিক অ্যাসিড এক্সেস নিতে হবে। আর আমার এই যে তাপটা ব্যবহার করেছি আমরা, এইটা 160 ডিগ্রি সেলসিয়াসের বেশি ব্যবহার করতে হবে, অর্থাৎ তাপমাত্রাটা অবশ্যই 160 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে। তাহলে ক্লিয়ার? আমরা অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকিন তৈরি করলাম কত তাপমাত্রায়? 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এবং এইটা কিন্তু একটা অপসারণ বিক্রিয়া। আমরা যদিও এটা এখনো পড়িনি যে জৈব বিক্রিয়া হচ্ছে মেইনলি 4 প্রকার। একটা হলো সংযোজন বিক্রিয়া, অর্থাৎ কোনো কিছু যুক্ত হবে। আর একটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন মানে তো বোঝোই, আমাকে সরিয়ে এই জায়গায় আরেকজন আসবে, এখানে নিশ্চয় সেটা হয়নি। আর একটা হলো পুনর্বিন্যাসকরণ, কোনো কিছু যুক্ত হবে না, কোনো কিছু প্রতিস্থাপন হবে না, কোনো কিছু অপসারণ হবে না, নিজেদের মধ্যে শুধু বিন্যস্ত হবে। দেখবো যে জায়গায় আমরা যখন যাব তখন সেই বিক্রিয়া নিয়ে আমরা কথা বলবো। আর অপসারণ থেকেও নতুন কোনো পরমাণুমূলক এখানে কিন্তু আসে নাই। তার আরেকটা বিষয় তোমরা খেয়াল করবা, যখন দেখবা যে দুটা সিগমা বন্ড মিলে একটা পাই বন্ড ক্রিয়া, বুঝে নিবা ওইটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। অর্থাৎ এই যে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করলাম, এইটা একটা অপসারণ বিক্রিয়া। এতটুকু কথা তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু কমেন্টে তোমরা জানিয়ে দাও। না বুঝতে পারলে সেটাও জানাবা। কি ক্লিয়ার? যে 160 ডিগ্রি মাত্রায় যে কোনো অ্যালকোহলকে যদি আমরা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, তাহলে এই যে পানিটা অপসারণ হয়ে, আচ্ছা এখানে একজন বোধহয় প্রশ্ন করেছো তোমরা, কতটুকু এক্সেস সালফিউরিক অ্যাসিড নেওয়া লাগবে? গুড, রাত সারার অ্যাকাউন্ট থেকে বলেছে কতটুকু এক্সেস সালফিউরিক অ্যাসিড নিতে হবে। বলা হয় তুমি এটা যা নিবা তার দ্বিগুণ, প্রায় এক্সেস যা নিবা সেটার দ্বিগুণ।
আমরা একটু বিক্রিয়াটা ভেঙে করি, তাহলেই দেখবা বুঝতে পারবা যে কত খুব সুন্দর। থ্যাংক ইউ। যে কত কি বুঝতে পেরেছে? একজন জিজ্ঞেস করেছে যে কতটুকু নিতে পারি এক্সেস, অতিরিক্ত মানে এর চেয়ে বেশি, এটা বেশি নিলে কোনো সমস্যা নাই। এইবার আমরা একটু দেখব যে কেন আমি অ্যালকোহলটা নিব 1 মোল, সালফিউরিক অ্যাসিড কেন এক্সেস নিব, আর তাপমাত্রা কেন আমি 160-এর বেশি রাখতে বলছি, 60-এর কম নয় কেন, 160-এর বেশি কেন, সেটা আমরা এখন একটু দেখব। এই বিক্রিয়াটা আমরা একটু ভাই ভেঙে করি। হ্যাঁ, না, যে কি একজন প্রশ্ন করেছে এখানে যে ভাইয়া টেম্পারেচার যদি 180-এর বেশি নেওয়া হয় তাহলে কি হবে? তা তো হবেই, 160-এর বেশি হলেই মোটামুটি হবে। যেখানে যদি আমার 180-তে হয়েই যায় তাহলে তার বেশি দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা ভাইয়া, যে কোনো অ্যালকোহলের জন্য কি 160? না ভাইয়া, যে কোনো অ্যালকোহলের জন্য 160 নয়, এর চেয়ে কমও লাগে, সেটা আমরা আলোচনা করব ধীরে ধীরে। আমাকে একজন জিজ্ঞেস করছে যে, এখানে একজন তোমরা কমেন্টে জিজ্ঞেস করছো যে কোনো অ্যালকোহলের জন্য 160 কিনা। না, যে কোনো অ্যালকোহলের জন্য 160 না। সাধারণত 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যখন আমরা অ্যালকিন তৈরি করি তখন 160 লাগে। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি আমরা অ্যালকিন তৈরি করি 160-এর কম লাগবে। যদি 3 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি করি আরো কম লাগবে। সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। আমি এই জন্য তো তোমাদের গ্রুপে লিখছি, দেখবা যে এমন কিছু দেখবা যে আগে কখনো দেখোনি তুমি, এগুলো বিস্তারিত আমি আলোচনা করব। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। ঝাপসা দেখায় লিখছে আবার। না, আমরা তো এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি ভাই, তোমার নেটে বোধ হয় ওটা সমস্যা কি? ঠিক আছে, আমাদের এখানে ভাই ক্লিয়ার। এই যে আমি দেখছি, তো আমি অন্য আইডি থেকে দেখছি ভাই, এবং ডাটা দিয়ে দেখছি আমি। ওকে ওকে, লিখছে ক্লিয়ার আছে। ওকে, তাহলে ক্লিয়ার ভাই। এটা আমরা একটু সব দেখবো আমরা। তোমরা সুন্দর সুন্দর প্রশ্ন করেছো। সালফিউরিক অ্যাসিড কতটুকু দেবো? এক্সেস প্রায় অ্যালকোহলের দ্বিগুণ। সব ক্ষেত্রে 160-এর বেশি কিনা? না, কিছু ক্ষেত্রে 160-এর কমও লাগবে। যেমন 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, এদের ক্ষেত্রে কম লাগে। আর তোমরা অনেকে লিখছো 180 বেশি দিলে কি? আসলে ভাই প্রত্যেকটা রিয়াকশনের জন্য নির্দিষ্ট একটা টেম্পারেচার থাকে, তার বেশি দিলে অনেক সময় দুর্ঘটনাও ঘটতে পারে। এই জন্য মোটামুটি আমরা 180-এর বেশি দেই না। ওকে, দেখো এখন রিয়াকশনটা হয় কি করে একটু দেখো ভাই। এই যে অ্যালকোহল, ইথানল নিয়েছি আমরা, সালফিউরিক অ্যাসিড, মোটামুটি আমরা যখন 160-এর বেশি তাপমাত্রায় অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করতে যাই, তখন মোটামুটি আমার রিয়াকশন টেম্পারেচার যখন 0 থেকে 100-এর মধ্যে মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত যখন ওঠে। আচ্ছা ভাইয়া, 1 মোল নেওয়ার কারণ কি? আমি বলবো ভাই, এগুলো বলবো আমি, এখন ওগুলো ব্যাখ্যাই দিতে যাচ্ছি আর কি। তোমরা একটু দেখো আগে। ওকে, আমি বলবো এগুলো, তোমাদের কৌশল সব দেখাবো আমি। আমি তো ওটাই ব্যাখ্যা করছি যে কেন আমরা 1 মোল অ্যালকোহল নিচ্ছি, তার বেশি কেন নিচ্ছি না, কেন আমরা তাপমাত্রা 160-এর বেশি নিব না, সরি 160-এর কম নিব না, এগুলো ব্যাখ্যা আমি দিব তোমাদের এখন। তো খেয়াল করো ভাই, এই যে আমরা যখন অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া, রিয়াকশন টেম্পারেচার 160 হওয়ার আগে 0 থেকে 100-এর মধ্যে যখন তাপমাত্রাটা চলে আসে, তখন প্রথম ধাপে কি হয় ভাই জানো? এই যে ওএইচ এইটুকু মিলে পানি আকারে বের হয়ে চলে যায়, আর হাইড্রোজেন সালফেটটা এর সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ কি তৈরি হচ্ছে দেখো তো, CH3 CH2O SO3H, ইথাইল হাইড্রোজেন সালফেট প্লাস পানি। এই যে বিক্রিয়াটা আসলে 2 ধাপে হয়। এটা কিন্তু কৌশল না, আমরা কৌশলে যাব যে অ্যালকোহলটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আগে ইথাইল হাইড্রোজেন সালফেট আর পানি তৈরি করে। এইবার তাপমাত্রা আরো বাড়াইতে থাকি আমরা, বাড়াইতে বাড়াইতে 160 ডিগ্রি পার হয়ে যায়, তখন কি ঘটে দেখো। এই ইথাইল হাইড্রোজেন সালফেটটাকে আমি একটু ভেঙে লিখছি। এই যে CH2
এই যে ভাই ইথাইল হাইড্রোজেন সালফেট, এইটাকে যখন আমি মোটামুটি 160-এর উপর তাপমাত্রায় উত্তপ্ত করি তখন এই যে বাই সালফেটটা হাইড্রোজেনকে নিয়ে বের হয়ে চলে যায়, আর এই দুইটা সিগমা বন্ড মিলে আসলে এখানে পাই বন্ডটা ক্রিয়েট করে। তাহলে কি ঘটলো দেখো তো, বিক্রিয়াটা এভাবে ঘটে, CH2 ডাবল বন্ড CH2 প্লাস সালফিউরিক অ্যাসিড, এভাবে ভেঙে ভেঙে ঘটে। আসলে সালফিউরিক অ্যাসিড পানিটাকে এভাবে বের করি না, সেই দেখো পানিটা প্রথমে তৈরি হয়ে গেল, বের হয়ে গেল, তারপর এসে আবার অ্যালকিন আর সালফিউরিক অ্যাসিড হয়। একটা ব্যাপার খেয়াল করো তো ভাই, আমি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছিলাম, উৎপাদে গিয়ে আবার সালফিউরিক অ্যাসিডই হয়ে আছে। তার মানে এখানে কি সালফিউরিক অ্যাসিড কি প্রভাবক হিসাবে কাজ করছে না বলো? সালফিউরিক অ্যাসিড কিন্তু ভাই এক্ষেত্রে ক্যাটালিস্ট, এইটা কিন্তু একটা প্রভাবক হিসাবে কাজ করে এখানে। তোমরা কি এই যে বিক্রিয়া একটু পটাপট জানিয়ে দাও তো কমেন্টে যে এই যে দুইটা ধাপ তোমরা বুঝতে পারলা কিনা। যে আমরা প্রথমে কি দেখেছিলাম একটু দেখো ভাই। হ্যাঁ, প্রথমে দেখেছিলাম বিক্রিয়াটা আসলে সচরাচর যে কিভাবে উৎপাদটা তৈরি হয়, এরপর দেখলাম যে কেন আমরা 1 মোল নিয়েছি সেটা বলবো এখন, আর কেন আমরা 160 ডিগ্রি বেশি তাপমাত্রা সেটাও বলবো। তো এখন দেখো এই যে একটু খেয়াল করো যে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে প্রথম ধাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে মানে বিক্রিয়ার তাপমাত্রা যখন 100 ডিগ্রি পর্যন্ত ওঠে তখন আমার ইথাইল হাইড্রোজেন সালফেট আর পানি উৎপন্ন হয়। আরো যখন তাপ দেওয়া হয়, দিয়ে যখন তাপ 160 পার হয়ে যায় তখন মোটামুটি এই ইথাইল হাইড্রোজেন সালফেটটা এই হাইড্রোজেন বাই সালফেটের সাথে সালফিউরিক অ্যাসিড আকারে বের হয়ে চলে যায়, আর আমার তৈরি হলো ইথিন। আচ্ছা, তোমরা কোশ্চেন করছো তখন কারো, আচ্ছা এগুলো কমেন্ট। আচ্ছা তোমাদের একটা কথা বলি বা, হাই হ্যালো বা বন্ধুদেরকে তোমরা উইশ করছো, প্লিজ এখানে এটা করো না আর কি। হ্যাঁ, তোমরা এখানে শুধু তোমাদের প্রশ্নগুলো করো, বুঝতে না পারলে সেগুলো বলো। হ্যাঁ, ও আচ্ছা, না অনেক সময় আমরা দেখা যায় পার হয়ে চলে গেলাম তখন আবার ওরা বুঝতে পারলো না, এটা একটা প্রবলেম এই কারণে। তো যাক, তোমরা কি ক্লিয়ার ভাই এটা আমরা কিভাবে এই যে তৈরি করলাম? আচ্ছা, 2 নম্বর ধাপটা আরেকবার বলবো। এই যে দেখো বিক্রিয়ার তাপমাত্রা তো থাকে 160 থেকে 80-র মধ্যে, তাই না? তো 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত যখন বিক্রিয়াটা যায় প্রথম ধাপে আগে তৈরি হয় এই যে ইথাইল হাইড্রোজেন সালফেট। এরপর যখন তাপমাত্রা 160 পর্যন্ত যাবো আর কি, আরো যখন তাপমাত্রা বাড়তে থাকে তখন এই যে বাই সালফেট আর এইচ মিলে সালফিউরিক অ্যাসিড হয়ে গেল, আর এই দুটো সিগমা বন্ড মিলে ভাই এখানে পাই বন্ড তৈরি করলো। এইভাবেই আমাদের অ্যালকিনটা তৈরি হয়। পাই আর সিগমা বন্ড এইটা তোমাদের ফার্স্ট পেপারের 3য় অধ্যায়ের জিনিস ভাই, যে 2টা সিগমা বন্ড মিলে একটা পাই বন্ড ক্রিয়েট করে। কি ঠিক আছে? 2টা সিগমা বন্ড মিলে একটা পাই বন্ড ক্রিয়েট করে। ভালো লাগছে ক্লাসগুলো সব বুঝছি। পায়ের সিগমা বন্ডটা বলেন যে সালফিউরিক অ্যাসিড কাজে লাগানো হয়েছে সেম মোল সেম পরিমাণ বের হবে। ও ভাইয়া আচ্ছা, স্বাভাবিক তো, আমি এক্সচেঞ্জ ব্যবহার করতে বলছি মানে কি যতটুকু কাজে লাগবে ততটুকুই তো বের হবে, আর বাকিটা তো বিক্রিয়া এমনিই থেকে যাবে। আচ্ছা, আমি তোমাদের প্রশ্নগুলো একটু পরে নিই ভাই, বুঝছো? তোমরা যে প্রশ্নগুলো আসলে আমাকে করছো ওগুলো আমি উত্তর দিতাম আর কি, তো প্রশ্ন করো না, জাস্ট আপাতত এইটুকু করো। তোমরা বুঝতে পারলা কিনা সেটা বলো, মানে প্রশ্ন করো না মানে বুঝতে পারছো কি ভাই তোমরা এটা কেন দিলাম, ওইটা কেন দিলাম, এইটা দিলে কি হতো, এগুলো আমি এমনিই বলবো, আমি নিজ থেকে বলবো। শুধু রিয়াকশনটা বুঝতে পারছো কিনা এইটা বলো তোমরা আমাকে। হ্যাঁ, এই যে আমি বললাম তোমরা জিজ্ঞেস করছো প্রোপানলের ক্ষেত্রে কি হবে, এগুলো জিজ্ঞেস করো না ভাই, এগুলো তো যাবো আমি, মানে প্রশ্ন কেন কিভাবে সব বলবো আমি। তোমরা শুধুমাত্র এই যে রিয়াকশনগুলো আমি দেখাচ্ছি বুঝতে পেরেছো কিনা, যদি ক্লাস শেষ হওয়ার পরও দেখো তোমাদের প্রশ্ন থেকেই গেছে কোনো অসুবিধা নাই, তো নেক্সট ক্লাসে প্রয়োজন আমি তোমাদের অ্যান্সার দিব। আচ্ছা, আমরা কৌশলটা দেখি, তার কথাগুলো বলি, তারপর প্রশ্নগুলো পরে নেই, রেখে দাও। আসলে আমি তোমাদের বারবার বলছি এই জিনিসটা যে তোমরা যে প্রশ্নগুলো করছো সেগুলা প্রশ্ন আমি নিজ থেকেই উত্তর দিব তোমাদেরকে। তোমরা শুধু আমাকে এইটুকু কমেন্টে বলো যে বিক্রিয়া বুঝতে পারলা কিনা, যেটা বললাম আমি ভাই, তা না হলে তো ক্লাসগুলো ছন্ন ছাড়া হয়ে যাবে, ক্লাসে তো হজবরল হয়ে যাবে। তোমরা দেখতে থাকো আর কি। এখন দেখো তোমরা আমি কেন বলেছি প্রথমে আসি তাপমাত্রা আমি বাড়াই দিতে 160, কারণ তোমরা তো এখনো রিয়াকশন করো নাই, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, দেখবা
অ্যালকাইল হাইড্রোজেন সালফেট পানির সাথে বিক্রিয়া করে অ্যালকোহল আর সালফুরিক অ্যাসিড তৈরি করে। আমি যদি নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটা রেখে দিই তাহলে এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেট আবার পানির সাথে বিক্রিয়া করে এই অ্যালকোহল তৈরি করবে। দ্বিতীয় ধাপ পর্যন্ত বিক্রিয়াটা যাবেই না, তাই তাপমাত্রা 160-এর বেশি রাখতে হবে। কি ক্লিয়ার এইটুকু? এইবার আসি আমরা, কেন আমি অ্যালকোহলটা 1 মোল নিব, 1 মোলের বেশি নিব না? কারণটা দেখো ভাই একটু, আমরা যদি একটু দেখো তোমরা, আমরা যেটা দেখতে যাচ্ছি যে অ্যালকোহলটা কেন আমি 1 মোল নিব, 1 মোলের বেশি অ্যালকোহল কেন নিব না, প্রবলেমটা কোন জায়গায় হবে? দেখো ভাই, আমি এখানে যে অ্যালকোহলটা নিয়েছি আমি সালফুরিক অ্যাসিড কেন বেশি নিতে বলেছি? তোমরা এটা নিশ্চয়ই জানো, তোমাদের 9-10ও ছিল। বিক্রিয়ার উৎপাদ সবসময় লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে, অর্থাৎ যার মোল সংখ্যা কম থাকে উৎপাদ সবসময় তার উপর নির্ভর করে। কারণ যার মোল সংখ্যা কম থাকে বিক্রিয়ায় সম্পূর্ণ, যার কম আছে সে সম্পূর্ণ উৎপাদে পরিণত হয়ে যাবে। তো আমি যদি অ্যালকোহলটা কম নিই, সালফুরিক অ্যাসিডটা বেশি নিই, তাহলে সম্পূর্ণ অ্যালকোহল আমার অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি করে ফেলবে। যদি অ্যালকোহলটা বেশি পরিমাণ নিয়ে ফেলি, সালফুরিক অ্যাসিড যদি কম হয়ে যায়, তাহলে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হওয়ার পর আরো অ্যালকোহল থেকে যাবে আমার দ্রবণে। আর থাকলে কি প্রবলেম হবে একটু দেখো। থাকলে আমাদের পরের ধাপে এই বিক্রিয়াটা না ঘটে এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটটা কি করবে দেখো। এই যে দেখো ভাই, CH3 CH2O SO3H, এই যে ইথাইল হাইড্রোজেন সালফেট, আমার যদি অ্যালকোহল বাড়তি থাকে 1 মোলের বেশি ব্যবহার করে ফেলি, ওই বাড়তি অ্যালকোহলটা এই প্রবলেম ক্রিয়েট করবে। কি প্রবলেম দেখো, এই যে অতিরিক্ত যে অ্যালকোহলটা আছে আমাদের এখানে, দেখো ভাই একটু, অতিরিক্ত যে অ্যালকোহলটা আছে সে কি করবে জানো? এই যে বাইসালফেট, এই যে দেখো এই বাইসালফেট তখন হাইড্রোজেন নিবে কার কাছ থেকে? এই যে এর কাছ থেকে হাইড্রোজেন নিবে, এর কাছ থেকে হাইড্রোজেন নিয়ে সালফুরিক অ্যাসিড আকারে বের হয়ে চলে যাবে। আর থাকবে কি এখানে দেখো তো, থাকবে কি দেখো তো, CH3 CH2, এই যে O CH2 CH3 প্লাস ওই যে সালফিউরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিডই হয়ে যাবে। এমনকি তখন আমার 160 পর্যন্ত তাপমাত্রা বাড়াতেও হবে না, 140 ডিগ্রি পর্যন্ত গেলে আমার বিক্রিয়াটা হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো যে আমাদের প্রবলেমটা আসলে কোন জায়গায় হবে? একটু দেখো ভাইয়া, যে আমাদের অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় দ্রবণে যেন কোনো পরিমাণ অ্যালকোহল অবশিষ্ট না থাকে। তাহলে অ্যালকোহল যদি অবশিষ্ট না রাখতে চাই আমরা, তাহলে কি করতে হবে? অবশ্যই এই পরিমাণটা বেশি নিতে হবে। নেওয়ার কারণে এই যে ঘটনাটা ঘটলো তোমাদের আগে আমি ব্যাখ্যা করলাম, যদি অ্যালকোহলটা বেশি পরিমাণ নিয়ে নিই, সালফুরিক অ্যাসিডের সাথে অ্যালকোহল বিক্রিয়া করে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি করলো, করার পর আরো অ্যালকোহল যদি দ্রবণে থেকে যায়, তখন এই দ্বিতীয় ধাপে অ্যালকিন না তৈরি হয়ে এই যে দেখো ইথার তৈরি হয়ে যাবে। অর্থাৎ অ্যালকাইল হাইড্রোজেন সালফেট দ্রবণে যে আরো অ্যালকোহল অবশিষ্ট থাকবে তার সাথে বিক্রিয়া করে এই যে সালফুরিক অ্যাসিড আকারে বের হয়ে চলে গেল, এই যে ইথার তৈরি হবে। অর্থাৎ অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় যেমন অ্যালকিন তৈরি হয় তেমন ইথারও কিন্তু তৈরি হয়। যখন আমরা ইথার তৈরির বিক্রিয়া দেখব তখন এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এইটুকু ক্লিয়ার ভাইয়া তোমরা এখন বুঝতে পেরেছো? যারা প্রশ্ন করেছিলা যে কেন আমরা 1 মোল অ্যালকোহল ব্যবহার করব, এই কারণে 1 মোল অ্যালকোহল ব্যবহার করব যেন দ্রবণে কোনো অ্যালকোহল অবশিষ্ট না থাকে। কেন আমরা তাপমাত্রা বেশি নিব, না হলে কি হবে এখানে এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেট পানির সাথে বিক্রিয়া করে আবার বিপরীত বিক্রিয়া ঘটিয়ে অ্যালকোহল আর সালফুরিক অ্যাসিড তৈরি করে ফেলবে। এই পর্যন্ত কি ক্লিয়ার ভাইয়া তোমরা? এইবার তোমরা অনেকে অনেক ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছো, কেউ বলেছো প্রোপানল নিলে কি হবে। এবার দেখো তোমরা এটা আচ্ছা, যারা আরেকবার বলছো ভাইয়া তোমরা প্রয়োজনে একটু দেখে নিও, বুঝছো? ভিডিওটা তো কিছুক্ষণ থাকবে, আমি আরেকবার বলছি খেয়াল করবা। যদি আমরা এখানে অ্যালকোহলটা বেশি পরিমাণ নিতাম তাহলে এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তো তৈরি হবে কিছু অ্যালকোহল, আরো অ্যালকোহল তো দ্রবণে থেকে যাবে। সেই বাড়তি অ্যালকোহলটা তখন কি করবে দেখো দেখি,
সেই বাড়তি অ্যালকোহলটা ওই যে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হয়েছিল, যেখানে দ্বিতীয় ধাপে আমরা অ্যালকিন তৈরি করেছিলাম, সেই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটটা আবার ওই বাড়তি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে ইথার তৈরি করে ফেলতো। তখন আমরা আর অ্যালকিন তৈরি করতে পারতাম না। এই কারণেই ভাই আমরা অ্যালকোহলটা 1 মোল পরিমাণ নিয়েছিলাম। ক্লিয়ার এবং ক্লিন? একই প্রশ্ন, মাঝে মাঝে বুঝতেছি না, ভাবছি ভিডিওটা একটু টান দেখি টেনে, বাট পরে দেখছি এইটাই লাইভ। এই যে ভাই এগুলো কথাবার্তা লিখবা না প্লিজ, এটা ক্লাসে আমরা মজা করি, বাট এগুলো না। হ্যাঁ, তোমাদের বলছি প্রশ্ন করো, বুঝতে না পারলে সেটা জিজ্ঞেস করো। বা কম টেম্পারেচারে কেন করা যাবে না, ওটা আরেকবার বলেন। কম টেম্পারেচারে কেন করা যাবে না? কম টেম্পারেচারে করা যাবে না এই জন্য যে এই বিক্রিয়াটা আমাদের দ্বিতীয় ধাপে, মানে এখান থেকে অপসারণ করতে গেলে তুমি ধরো এখানে দাঁড়িয়ে আসো, তোমার ইচ্ছা হচ্ছে তুমি এই দিকে চলে যাবা, এখান থেকে তোমাকে আমি আরো সামনে অগ্রসর করব, তাহলে আমাকে কি করতে হবে? লাঠির বাড়ি দিতে হবে। দুটা লাঠির বাড়ি না দিলে তো তুমি সামনে যাবা না, তুমি তো আবার ওই জায়গায় চলে যাবা, তুমি তো যেতে যাচ্ছ না এখান থেকে। অর্থাৎ অ্যালকাইল হাইড্রোজেন সালফেট পানির সাথে বিক্রিয়া করে আবার অ্যালকোহল আর সালফারিক অ্যাসিড তৈরি করে। এটা আসলে একটা উভমুখী বিক্রিয়া হয়। এই কারণে এই বিপরীত বিক্রিয়া যেন ঘটাতে না পারে, তাই তাপমাত্রা বাড়ানোর কারণেই এখান থেকে বাই সালফেট আর হাইড্রোজেনটা বের হয়ে চলে যাবে। এই কারণে নিম্ন তাপমাত্রা আমরা ব্যবহার না করে তাপমাত্রা 160-এর বেশি করতে হয়। ক্লিয়ার এখন তোমরা? এখন কি ক্লিয়ার তোমরা বিক্রিয়াটা? তাহলে আমরা কি দেখলাম একটু হাইলাইট করে নিই। কি ব্যাপার, ফলস মারে কেন? কি ব্যাপার, কোনটা শনাক্ত হয়েছে? আচ্ছা ভাই, 1 মোল অ্যাসিড তো 1 মোল অ্যালকোহল থেকে 1 মোল পানি অপসারণ করবে, সেক্ষেত্রে আমি কোনটাই বেশি নিলাম না, মানে দুইটাই 1 মোল নিলাম, সেক্ষেত্রে তো বিক্রিয়াটা হওয়ার কথা, তাই না? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে 1 মোল অ্যাসিড নিলাম, অ্যালকোহল 1 মোল নিলাম, তাহলে কি সমস্যা? তাহলে তো কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি এটা 1 মোল নিতে গিয়ে কোনো কারণে যদি এটা একটু বেশি হয়ে যায়, তুমি এখনো যদি নিতে না পারো, আমরা সবসময় কি করি ভাই বৌদি, কোনো কাজ করতে গেলে সাবধানতা অবলম্বন করি। খুব ভালো প্রশ্ন করছে, ও বলছে যে এটাও 1 মোল নিলাম, সবই সমান পরিমাণ নিলাম, তাহলে তো কোনো অসুবিধা নাই। আমরা যা সাবধানতার জন্য ভাই, যে এটা নিতে গিয়ে যদি কোনো কারণে এটা তোমার কম হয়ে যায়, এটা আমি তোমার রিয়াকশন আমি কৌশল দেখালে বুঝতে পারবো তোমরা আসলে। এইটার উপর তো বিক্রিয়া ডিপেন্ড করে না, বিক্রিয়া তো শুধুমাত্র অ্যালকোহলের ঘনমাত্রার উপর ডিপেন্ড করে। এবং এটা অবশ্যই 1 মোল নিতে হবে, 1 মোলের বেশি যেন না থাকে, সহজ কথা। এটা আমাদের নিরাপত্তার জন্য আমরা বলি এটা এক্সেস। কি ক্লিয়ার? যে দ্রবণে যেন কোনো মতেই অ্যালকোহল উপস্থিত না থাকে। ওকে, আচ্ছা আচ্ছা ভাইয়া, রিয়াকশন 140 ডিগ্রি দিলাম কেন, 60-এর বেশি দিলাম না কেন? আচ্ছা, কারণ এখানে খেয়াল করো, এখানে কিন্তু অপসারণ হচ্ছে, মানে এটা তুমি খেয়াল করো, এই নতুন বন্ড ভেঙে এখান থেকে চলে যেতে হচ্ছে এদেরকে। আর এখানে কি হচ্ছে দেখো দেখি, এরা বন্ড তৈরি করার জন্য রেডি। জাস্ট এখানকার হাইড্রোজেনটা প্রতি চলে আসে এখান থেকে বাইসালফেট, জাস্ট নতুন কোনো বন্ড এদেরকে ভাঙ্গা গড়া করতে হচ্ছে না, এই জন্য কম তাপমাত্রাতেই হয়। আর ওখানে আমাদের নতুন বন্ড ক্রিয়েট করতেছে, বন্ড ভেঙে, এই জন্য তাপমাত্রা বেশি লাগে। বিক্রিয়া তো 160-এ আছে, বেশি নিতে হবে, বেশি নিতে হবে বলে 160-এর বেশি বলা হয়নি ভাই, এখানে বেশি মানে 100-এর বেশি কথা বলা হচ্ছে, যে দ্বিতীয় ধাপটা 100-এর বেশি। ওকে ওকে, আমরা এখন তাহলে পরে ধাপে চলে যাচ্ছি। একটু পরে ধাপ মানে এটাই করবো, আমরা কিছু বিক্রিয়া আমরা এখন পূর্ণ করব। এখানে খেয়াল করো, তোমরা কাগজ কলম নিয়ে বসে পড়ো, আমি কিছু বিক্রিয়া লিখবো, তোমরা এই বিক্রিয়াগুলো পূর্ণ করবে এখন অবশ্যই। দেখো একটু, CH3 CH2 CH2 OH অ্যালকোহল, আমরা ভেঙে ভেঙে করব না, সরাসরি এক ধাপে করব। সালফিউরিক অ্যাসিড, তাপমাত্রা আমরা 160 ডিগ্রি সেলসিয়াস। CH3 CH2 CH OH CH3 সালফিউরিক অ্যাসিড, তাপমাত্রা 140 ডিগ্রি সেলসিয়াস। কি খটকা লেগে গেল? আমি বললাম তো ভাই তোমাদের, যে তোমাদের মনে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর তোমরা পাবা, তাই আমি তোমাদের প্রশ্ন করতে বলছি, মানে এটা না দিলে কি হতো, ওইটা না দিলে, এগুলো আমি বলবো,
তোমরা যে রিয়াকশনটা দেখাচ্ছি সেইটা বুঝতে পারছো কিনা সেটা শুধু তোমরা কমেন্টে বলবা। 140 ডিগ্রি নিয়েছি। তোমরা কি একটা ব্যাপার খেয়াল করছো? তোমরা আমাকে অবশ্যই লিখবা এটা, এবং তোমাদেরকে পারতেই হবে, কারণ আমি যখন নামকরণ করাই তোমাদের তখন থেকে শুরু করে ইউটিউবে অ্যালকেনের যতগুলো বিক্রিয়া আমি আপলোড দিয়েছি প্রায় প্রত্যেকটা বিক্রিয়াতে কথাটা এসছে, সেটা হলো এটা কয় ডিগ্রি অ্যালকোহল তোমরা আমাকে বলো, এইটা কয় ডিগ্রি অ্যালকোহল সেটা তোমরা আমাকে বলো। বলো প্রোপানল কয় ডিগ্রি অ্যালকোহল, প্রোপানল কয় ডিগ্রি অ্যালকোহল, 2 বিউটানল লিখেছি আমি, এইটা কয় ডিগ্রি অ্যালকোহল। প্রোপানল মনে নাই তোমাদের? আমরা কোন ডিগ্রি নির্ণয় করার সিস্টেম কি, ধরো আমরা অ্যালকোহলের ডিগ্রি নির্ণয় করছি, তাহলে OH মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকে কি বলেছিলাম আমরা, সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত সেটা তত ডিগ্রি। তাহলে এটা কয় ডিগ্রি দেখো তো, OH যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন সরাসরি কয় কার্বনের সাথে যুক্ত, 1 কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহল। এই যে OH যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন কয় কার্বনের সাথে যুক্ত বলো এখানে, সরাসরি 2 কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। কি ক্লিয়ার? OHটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বন সরাসরি যত কার্বনের সাথে যুক্ত সেটা তত ডিগ্রি অ্যালকোহল। উজ্জ্বল ভাই প্লিজ একটু বলেন তো ভাই, এই জায়গাটাতে লিখলে কি দেখা যাবে? শুনতে পাচ্ছেন উজ্জ্বল ভাই? এই জায়গায় লিখলে কি দেখা যাবে? হ্যাঁ 100%। ওকে, তাহলে একটু দেখো তো ভাই, CH3 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 OH, তোমরা একদম ধাম ধাম করে জানাই দাও তো যে এটা আমার কয় ডিগ্রি অ্যালকোহল লিখছি আমি। OH যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত, 1 2 3টা কার্বনের সাথে যুক্ত, তার মানে এটা 3 ডিগ্রি। এই 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা হাইড্রোজেনেশন করি, পানি অপসারণ করি, তাপমাত্রা লাগছে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কিছু কি বুঝতে পারছো? এই যে অ্যালকোহল গুলা থেকে যে আমরা পানি অপসারণ করছি, তার মানে কি বুঝতেছো বলো তো? বুঝো না বুঝো এইটুকু তো তোমরা গেস করতে পারছো যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যখন আমি পানি অপসারণ করতে চাচ্ছি সালফিউরিক অ্যাসিড দ্বারা, তখন আমার তাপমাত্রা লাগছে 160, আর 2 ডিগ্রি থেকে সরাতে গেলে লাগছে 140, আর 3 ডিগ্রি থেকে সরাতে গিয়ে লাগতেছে আমার 100। তার মানে কোথায় থেকে আমি সহজে পানি সরাইতে পারি ভাই বলো তো? অবশ্যই এখানে, যেহেতু এখানে তাপমাত্রা কম লাগছে আমার, তার মানে আমি বুঝাবো, ডিটেলস বুঝাবো, টেনশন নাই। এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যালকোহল থেকে এই যে অ্যালকিন তৈরির পানি অপসারণের সক্রিয়তার যে ক্রম, সেইটার ক্রম হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল থেকে সবচেয়ে, আমি ব্যাখ্যা দিব, তোমরা এটা আবার জিজ্ঞেস করো না ভাইয়া কেন, আমি কেন বলবো, তোমরা জিজ্ঞেস না করলেও বলবো, তোমরা যতটুকু বুঝবা না শুধু সেগুলো আমাকে বলবা। 3 ডিগ্রি অ্যালকোহল থেকে পানি সরানো সবচেয়ে সহজ, তাই আমার কম তাপমাত্রাতেই বিক্রিয়াটা হয়। 2 ডিগ্রিতে একটু কঠিন তার চেয়ে, তাই তাপমাত্রা একটু বেশি লাগে। 1 ডিগ্রি থেকে পানি সরানো সবচেয়ে কঠিন, তাই আমার তাপমাত্রাটাও বেশি লাগছে। ক্লিয়ার তোমরা? এখন আমরা বিক্রিয়াগুলো পূর্ণ করি, দেখি তোমরা মনে মনে যা ভাবছো সেটা উৎপন্ন হয় কিনা। ওকে, তাহলে আমরা কি দেখলাম, এই যে এখান থেকে OH আর এখান থেকে Hটা বের হয়ে চলে যাবে, সালফিউরিক অ্যাসিডের পানিটাকে কি করছে, বের করে নিচ্ছে। তাহলে আমার উৎপাদটা কি হবে দেখো তো ভাই একটু, CH3, এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে গেল, তাহলে একটা হাইড্রোজেন, এখানে আমার একটা পাই বন্ড ক্রিয়েট হচ্ছে CH2, আর OH আর H মিলে এখানে তৈরি হবে পানি। এখানে লিখলাম পানি। এটা ক্লিয়ার কিনা বলো তোমরা? এই যে OH ভাই আর এখান থেকে H, আমরা একটু ভেঙে লিখতে পারি ইচ্ছা করলে বিক্রিয়াটা, মানে যৌগটা। সরি, এই যে ভাই H আর OH মিলে পানিটা বের হয়ে গেল, আর এই জায়গাতে ডাবল বন্ডটা আমার তৈরি হয়ে গেল। ক্লিয়ার কি এটা তোমরা সবাই? ক্লিয়ার কিনা বলো? ওকে, এইবার মূল মজাটা আমাদের এই জায়গাতে পেয়েছি আমরা।
তো আমি এটা একটু নিচের বিক্রিয়াটা মিশাই দিই, তোমরা নিশ্চয়ই খাতায় রিয়াকশনগুলো তুলে রাখছো। আমরা যখন রিয়াকশনটা করবো এটা আবার লিখবো, আমি এই নিচের রিয়াকশনটা লিখে দিচ্ছি, মুছাই দিচ্ছি ভাই তোমাদের বোঝানোর সুবিধার্থে। অর্গানিক কেমিস্ট্রি অনেক মজার জিনিস, হ্যাঁ তোমরা তো কেবল শুরু করেছো। এর একটা সবচেয়ে মজা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির, যে তুমি যত সামনে যাবা, যত ভিতরে ঢুকবা, তত বেশি ভালো লাগতে শুরু করবে। হয় না, ধরো তুমি একটা মেয়েকে পছন্দ করতা, মেয়েটা দেখতে যেমনই হোক না কেন, তো তোমার বাবা কি করলো, তোমাকে একটা নতুন কোনো মেয়েকে বিয়ে দিল। তো নতুন কোনো মেয়েকে যদি বিয়ে দেয় যার সঙ্গে তোমার পরিচয় ছিল না, সে হাজার সুন্দর হলেও কিন্তু তোমার তাকে পছন্দ হবে না। তো দেখবা এক সময় একসঙ্গে থাকতে 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 এক সময় কিন্তু তার প্রতি তোমার একটা আলাদা ভালো লাগা সৃষ্টি হয়ে যাবে। এটাই স্বাভাবিক এবং এটাই হচ্ছে ব্যাপার। এই যে তোমাদের বড় ভাই আপুরা অলরেডি তোমার মাথায় তো ঢুকাই দিয়ে রাখছে, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু খুব জটিল, তো ওইটা তো একটু বের করার জন্য টাইম লাগবে, পরে খুব ভালো লাগবে, একটু বুঝে বুঝে করবা তোমরা। এই যে মূল মজাতে আমরা চলে এসেছি, দেখো এখানে ভাই তোমরা রিয়াকশনটা একটু লিখে ফেলো, দেখি দেখি কে কি লিখতে পারো। তোমরা এই রিয়াকশনটা লিখে ফেলো তোমরা। আমি তাপমাত্রা কম কেন নিলাম, কারণ এটা সবচেয়ে বেশি সক্রিয়, এটা কম এটা সবচেয়ে কম সক্রিয়, এর সক্রিয়তা আরেকটু কম, বেশি পরেরটা সক্রিয়তা আরেকটু বেশি, আমরা যাবো সেটা। তো এই জন্য তাপমাত্রা কম লাগছে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু ভাই দুইটা মাথায় রাখবা, তোমরা কি এটা জানো যে যে কার্বনের সাথে মূলক থাকে আমাদের, সেই কার্বনটাকে বলি আমরা আলফা কার্বন। কি বললাম, যে এটা কিন্তু আমরা ওই যে ভিডিও ক্লাস দেখবা, টটোমারিতা যেদিন আলোচনা করেছিলাম, ইউটিউবে যে ক্লাসগুলো দেওয়া আছে সেখানে আমি যে টটোমারিতা আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু এই আলফা বিটার ব্যাপারটা বলা আছে। যে কার্বনের সাথে মূলক থাকে সেটাকে আলফা কার্বন বলা হয়। তার মানে আমার এই কার্বনটা আলফা, যদি এটার দেখতে যায় তাহলে এটা হচ্ছে আমার আলফা। যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে সেটা আলফা, পাশেরটা হচ্ছে বিটা, তার মানে এটা বিটা, এও তো পাশে, তার মানে এও বিটা, এটার যেমন এটা বিটা। এখন কথা হচ্ছে আমরা রিয়াকশন একটা জিনিস দেখতে পাচ্ছি, আলফা কার্বন থেকে ওইসটা চলে যাচ্ছে আর বিটা কার্বন থেকে যাচ্ছে হাইড্রোজেন। তো এখানে না হয় বিটা কার্বন একটা ছিল, কিন্তু এখানে তো ভাই বিটা কার্বন দুইটা। আমার এখানে উৎপাদ তো দুই রকম হতে পারে, কি কি হতে পারে দেখো, এখান থেকে ওইস চলে যাবে আর এই বিটা থেকে হাইড্রোজেন যাবে, এইটা একটা হতে পারে CH3, তারপর কি আছে একটু খেয়াল করো CH2, তারপর কি আছে CH, এরপর আছে CH2, এইটা হতে পারে। অর্থাৎ এই আলফা কার্বন থেকে তো ওইস যাবে, এই বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা অ্যালকিনটা হবে এটা বিউটিন 1। আচ্ছা এমনটাও তো হতে পারে নিশ্চয় যে এইখান থেকে গেল আমার আলফা থেকে গেল ওইস আর এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন গেল, এটা হতে পারে কিনা দেখো তো ভাই একটু। CH3 CH, এখান থেকে হাইড্রোজেন চলে গেল, দুটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেন চলে গেল। কে ফোন করছে? তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, গেলে কি হবে CH একটা থাকবে, ডাবল বন্ড CH CH3। বিষয়টা কি বুঝতে পেরেছো ভাই তোমরা, যে আলফা থেকে গেল ওইস, এই বিটা থেকে যদি যায় তাহলে এই উৎপাদ তৈরি হবে, আর এই বিটা থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে এই উৎপাদ তৈরি হবে। কোনটা মেজর উৎপাদ আর কোনটা মাইনর উৎপাদ, কোনটা প্রধান উৎপাদ তোমাদের জানা থাকলে পটাপট উত্তর করে একটু জানিয়ে দাও। কোনটা প্রধান উৎপাদ মনে হচ্ছে তোমাদের কাছে, এইটা নাকি এইটা? এখন দেখো তোমাদের এটা সেকেন্ড ইয়ারের নতুন যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তারা নাই জানতে পারো, আসলে এই যে যখন আমাদের কোথাও একাধিক অ্যালকিন উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে তখন একটা সূত্র আছে, এটা আমরা যখন অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন করব তখন দেখবো। আপাতত সূত্রটা মনে রেখো, সূত্রটার নাম হচ্ছে সাইজেপের সূত্র। সাইজেপের সূত্র। এই ভদ্রলোক কি বলেছেন? এই ভদ্রলোক বলেছেন যদি আমাদের একাধিক অ্যালকিন উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কোন অ্যালকিনটি প্রাধান্য লাভ করবে, কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। উনি বলেছেন যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন সেখান থেকে যাবে। তাহলে তোমরা এখন ধুমধাম কমেন্ট করতে ভাই একটু, এই দুটার মধ্যে তাহলে প্রধান উৎপাদ কোনটি? আমি আরেকবার বলছি, আলফা থেকে তো স্বাভাবিক মূলক চলে গেল, হাইড্রোজেন যাবে বিটা থেকে। সাইজেপের
কথা হচ্ছে যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হবে। তাহলে প্রধান উৎপাদ কোনটা হবে, এইটা না এইটা? একটু তোমার জানিয়ে দাও আমাকে কোনটা প্রধান উৎপাদ। আমরা এই সাইজেপের সূত্র নিয়ে পরবর্তী ক্লাসে ভাই আমরা ডিটেলস আবার আলোচনা করব। কেন সাইজেপ বললেন যে এইটা প্রধান উৎপাদ না হয় এইটা প্রধান উৎপাদ? প্রধান উৎপাদ কিন্তু এইটা। কেন প্রধান উৎপাদ এটা বুঝতে পেরেছো ভাই? এখানে দেখো আলফা থেকে ওই চলে গেছে, আমরা পানিটা লিখিনি, পানি তোমরা লিখবা। দেখো এখান থেকে আমার আলফা থেকে ওইসটা চলে গেছে, আর আমার এখানে গেছে বিটা থেকে গেছে হাইড্রোজেন। এই বিটা কার্বনে আমার 3টা হাইড্রোজেন আছে, বাট এই বিটা কার্বনে আছে 2টা হাইড্রোজেন। এই ভদ্রলোক কি বলেছেন, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন সেখান থেকে চলে যাবে। তাই এটাই হচ্ছে আমাদের মেজর উৎপাদ। এইটা ভাই আমাদের প্রধান উৎপাদ। অর্থাৎ এটা দেখা যাচ্ছে 80% তৈরি হয়, এটা হয়তো বা 20% তৈরি হয়। কথা ক্লিয়ার ভাইয়া? তোমরা এটা বুঝতে পেরেছো যে কেন ওইটা প্রধান উৎপাদ না হয় এইটা প্রধান উৎপাদ হলো। আর এটা আমি ব্যাখ্যা করবো, টেনশন নাই। 2-1 জন প্রশ্ন অলরেডি করেছো যে 3 ডিগ্রি কেন বেশি সক্রিয়, 2 ডিগ্রি কেন কম সক্রিয়। এটা আমি অ্যান্সার দেবো আর কি। কারণ কি? হ্যাঁ, কারণটা তো ভাই পরে ব্যাখ্যা দেবো বললাম আমি। অবশ্যই ব্যাখ্যা আছে। এই অ্যালকিনের চেয়ে এই অ্যালকিনটা বেশি স্থায়ী অ্যালকিন, এই অ্যালকিনের চেয়ে এই অ্যালকিনটা বেশি স্থায়ী। কেন এই অ্যালকিন বেশি স্থায়ী আমি প্রত্যেকটা ব্যাখ্যা তোমাদের দিব। আমরা কেবল তো অ্যালকিন শুরু করেছি আজকে তো অ্যালকিনের প্রস্তুতি পড়ছি আমরা, অ্যালকিনের তো বিক্রিয়া পড়িনি আমরা। অ্যালকিনের অনেক কিছু আছে, সব তখন জানতে পারবা। আমি কি কথাটা বুঝাইতে পারছি ভাই? আমি কিন্তু অ্যালকিনের ধর্ম, রাসায়নিক ধর্ম পড়িনি, ভৌত ধর্ম পড়িনি। এখন শুধুমাত্র আমি অ্যালকিন প্রস্তুতি পড়াচ্ছি। যখন রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম এগুলো আমি পড়াবো, প্রত্যেকটা ব্যাখ্যা করব যে কেন এটা প্রধান উৎপাদ না হয়ে এইটা প্রধান উৎপাদ হচ্ছে। তাহলে মনে থাকবে আলফা কার্বন থেকে যাবে ওইস, আর যদি একটা বিটা কার্বন থাকে, যেমন এই রিঅ্যাকশনে দেখেছিলাম আমরা, এখানে একটাই বিটা কার্বন ছিল, কোনো কথা নাই, হাইড্রোজেন ওখান থেকে চলে যাবে। বাট একাধিক বিটা কার্বন যদি থাকে তাহলে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম থাকবে হাইড্রোজেন সেখান থেকে যাবে। হ্যাঁ না, 50-50 তৈরি হবে না ভাইয়া। না, অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা ওখানে অ্যালকাইল হ্যালাইড আলোচনা করা হয় এই কারণে। একজন লিখেছে ভাই ওটা তো অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে ছিল, ওটা আসলে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা বলি না, আমরা বলি একাধিক অ্যালকিন উৎপন্ন হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে। কি ঠিক আছে? একাধিক অ্যালকিন উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে তখন এই ঘটনাটা ঘটে। তুমি যে কমেন্ট করছো তোমার নিশ্চয়ই সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, মানে পরীক্ষার্থী হয়তো বা, সেখানে তোমরা তো নিশ্চয় জানো যে এই ডাবল বন্ডের কার্বনের 2টাই হাইড্রোজেন, এখানে কোনো কিছু যুক্ত হওয়াটা সহজ, বাট এখানে এই কার্বনে কোনো কিছু যুক্ত হওয়াটা একটু কঠিন, মানে বেশি স্থিতিশীল। যাক ওইদিকে ব্যাখ্যা আমরা যাবো না, কারণ এটা যেহেতু সেকেন্ড ইয়ারের ক্লাস, আমরা অ্যালকিনের ধর্ম যখন পড়বো তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে ক্লিয়ার ভাই তোমরা এইটুকু যে এইটা প্রধান উৎপাদ না হয়ে কেন আমাদের এইটা প্রধান উৎপাদটা হলো। এইবার আমরা 3 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করব। ভাই ফলস মারে কেন? আপনার হাতই ভালো না, দেখি দেখেন, এই দেখেন হলো আপনি দেন না, আর যদি হ্যাঁ ভাই এই যে হাত লাগে বুঝলেন। আচ্ছা ভাই তোমরা কি আমার কথা বুঝতে পারছো না? আমরা কিন্তু এখন এই তোমরা জিজ্ঞেস করে সাইজের সূত্র কোন কোন ব্যবহার করতে হবে, আমরা কিন্তু এখন এত দূর গেলে তো তুমি পড়তে পারবা না। মাথায় রেখো আমরা এখন অ্যালকিন প্রস্তুত করছি। আর তোমরা যারা এই যে এত গভীরে প্রশ্ন করছো তারা কিন্তু পরীক্ষার্থী হয়তো বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট না, এতে কিন্তু সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা ডিস্টার্ব ফিল করবে। তাহলে আমি আমার গ্রুপ থেকে শুধুমাত্র এখন সেকেন্ড ইয়ারদের অ্যাড করে রাখবো। আমার কথা কি বুঝলাম? তোমরা অনেক কিছু জানো, স্বাভাবিক এটা, তোমরা সেটা তোমাদের ক্লাসে জিজ্ঞেস করবো আমাকে, তোমাদের তো আলাদা ক্লাস হবে, এখানে শুধু ক্লাসগুলো তোমরা দেখতে থাকবা। কারণ এত গভীরে প্রশ্ন করলে সেকেন্ড ইয়ার যারা নতুন আছে এদের কিন্তু ডিস্টার্ব ফিল করবে এরা। আমার কথা বুঝতে, আমরা এখন অ্যালকিন প্রস্তুত করছি, তোমার বাংলা কথা বুঝতেছো না কেন? আমরা এখানে অ্যালকিন প্রস্তুত করছি, অ্যালকিনের বিক্রিয়া করি নাই, শুধু প্রস্তুতিগুলো দেখ, এটা কেন হলো, এটা কেন কমে, আমি তো সব ব্যাখ্যা করবো আস্তে আস্তে। তাহলে প্রস্তুতি বাদ দিয়ে তো আমার ওই দিকে চলে যেতে হবে। কি কথা বুঝতে পেরেছো? আর অবশ্যই ভাই তোমরা যারা পরীক্ষার্থীরা এখানে আছো, পরীক্ষার্থী যারা আছো এবার ইন্টারমিডিয়েট, তারা ভাই এগুলো একটু তোমরা তোমাদের ক্লাস যখন চলবে সেখানে এগুলো জিজ্ঞেস করবে ভাই, তা নাহলে এরা ডিস্টার্ব ফিল করবে। ওকে, মানে পরীক্ষার্থীদের প্রবলেম হচ্ছে ওরা তো জানে এগুলো, বুঝছেন, অনেক গভীরে প্রশ্ন করছে। এই দেখছেন আপনার হাত ভালো না, দেখেন আমি হাতের ওখানে টিপ দাও, হাত লেখা আছে ওখানে টিপ দাও। দেন এই দেখেন দিলাম, এই দেখেন হ্যালো। না হবে, আপনি এই করে করছেন কেন? ব্যাপার আছে, হাতে কাজ সেজে আছে, তাই না? উজ্জ্বল ভাইয়ের হাত ভালো,
3 ডিগ্রি অ্যালকোহল থেকে দেখি, এটা তোমরা করবা, দেখি পারো কিনা। CH3 আমি তো তোমাদের প্রিপারেশনের ভাই এই জন্য কিন্তু আলাদা ক্লাস রাখছি, তোমরা যত গভীরের প্রশ্ন ওখানে করবা, কারণ তোমাদের বুঝাতে আমার সুবিধা হবে, কারণ তোমাদের সেই জ্ঞান আছে, বাট সেকেন্ড ইয়ারে তো সেই জ্ঞান নাই, ওরা বুঝতে পারবে না অত দূর চলে গেলে। CH3 OH, এই হলো আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। এর সঙ্গে যখন আমরা সালফারিক অ্যাসিড বিক্রিয়া করব, সে খুব সহজেই বিক্রিয়াটা হয়ে যায়, তাই আমাদের তাপমাত্রা বেশি লাগে না, 100 ডিগ্রি সেলসিয়াসে হয়ে যায়। তো কি হয় তাহলে, এই যে স্বাভাবিক, এইটা তো আলফা কার্বন, আর এই পাবলিক সবাই বিটা, তাহলে সব বিটা কার্বনতে একই সংখ্যক হাইড্রোজেন আছে, যে কোনো একটা থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করলেই হয়। ধরো আমরা এখান থেকে হাইড্রোজেনটা সরিয়ে দিলাম, তাহলে অ্যালকিন, আর এখান থেকে যাবে OH, তাহলে অ্যালকিনটা কেমন হবে দেখো তো, CH3 ডাবল বন্ড CH2 প্লাস পানি, এই আমাদের হয়ে গেল। এই যে এভাবে আমরা 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এভাবে অ্যালকিনটা তৈরি হবে। কি কথা ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা ভাই বলো তো, যে আমাদের মাথায় রাখবা তোমরা, আলফা কার্বন থেকে যাবে OH এবং বিটা কার্বন থেকে যাবে H। একাধিক বিটা কার্বন যদি থাকে, তাহলে যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, সেখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে, হয়ে সেই কার্বনের সাথে পাই বন্ড তৈরি করবে। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখলাম এটা। ওকে, আমরা এখন একটু কৌশলটা দেখি আসলে, যে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরিটা হয় কিভাবে, একটু কৌশল দেখবো আমরা এখন। ওকে, দেখো CH3 CH2 OH, একটা অ্যালকোহল। এর মধ্যে যখন আমরা সালফিউরিক অ্যাসিডটা দেওয়া হয়, কি ঘটে দেখো ভাই। আচ্ছা, কৌশল ব্যাপারটা বোঝো কিনা সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা, যাকে আমি ইংলিশটা বলে ভালো হবে মেকানিজম। ধরো আমি তোমার হাতে একটা বই নিয়ে এসে দিলাম, তুমি বইটা পড়তে ভালো না, ফেলে দিলা। তুমি হয়তো ভাবলাও না ওই বইটা তৈরি করতে গিয়ে আমাকে কতটা বিনিদ্র রজনী কাটাতে হয়েছে, আমি কিভাবে ভেঙে ভেঙে কেটে কেটে ওই বইটা তৈরি করেছি। এটাই হলো মেকানিজম, এটাই হলো কৌশল। তুমি অ্যালকোহল দিলা, সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলা, তাপমাত্রা এত করলা, অ্যালকিন পেয়ে গেলা, এটা হলো বিক্রিয়া। ভিতরে কিভাবে ঘটনাগুলো ঘটে সেটা হলো কৌশল। ওইটা বুঝতে পারলে তুমি বাকিগুলো সহজেই বুঝতে পারবা। দেখো এখন কিভাবে ঘটে। সালফিউরিক অ্যাসিড যেহেতু অ্যাসিড, আর অ্যাসিডের ধর্ম তোমরা নিশ্চয়ই জানো, প্রোটন ত্যাগ করা, সে প্রোটন ত্যাগ করবে। আর এটা তোমরা নিশ্চয়ই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পড়েছ, অক্সিজেন এই যে দুটা বন্ধন আবদ্ধ হওয়ার পর তার কিন্তু আরো 2টা মুক্তজোড় ইলেকট্রন থাকে। ওই ইলেকট্রনের আকর্ষণে সালফিউরিক অ্যাসিডের এইটা পজিটিভ অংশ, এইটা হলো নেগেটিভ অংশ। এই যে সালফিউরিক অ্যাসিডের এই হাইড্রোজেনটা যখন চলে আসে এর কাছে, এই যে ওই দুটা ইলেকট্রনের আকর্ষণে হাইড্রোজেন আয়নটা এর কাছে চলে আসে। আসলে এরকম হবে কিনা দেখো তো তোমরা একটু। CH3 CH2, এই যে OH একটা ছিল, আর একটা এই চলে OH2, তাহলে এর মুক্তজোড় ইলেকট্রন ছিল কয়টা? 2টা। তার মধ্যে একটা মুক্তজোড় ইলেকট্রনের সাথে তো প্রোটন যুক্ত হয়ে গেছে, হয়ে গেলে সে একটা সে ছিল নিরপেক্ষ, তার সাথে একটা পজিটিভ যুক্ত হয়ে গেল, সে নিরপেক্ষ থাকবে না, পজিটিভ হয়ে যাবে। একটা নিরপেক্ষ কারোর সাথে মধ্যে যদি পজিটিভ দিয়ে দিই, তাহলে সেও কি হয়ে যাবে বলো দেখি, পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ এইটা পজিটিভ অংশ। এইটাকে আমরা বলে থাকি প্রোটোনেটেড অ্যালকোহল। কি বললাম ভাই? এটাকে আমরা প্রোটোনেটেড অ্যালকোহল, মানে প্রোটন যুক্ত অ্যালকোহল। এইটা প্রথম ধাপে আগে আসলে তৈরি হয়। এবার কি ঘটে দেখো, এটা নিশ্চয়ই ক্ষণস্থায়ী হবে, এটা কি স্থায়ী হওয়ার কথা? কখনোই না। কি হয় তখন? খুবই ধীরে ধীরে তখন এই অক্সিজেন অংশ, OH2 অংশটা, এই পজিটিভ অংশটা এই বন্ধন ইলেকট্রনটাকে টেনে নিয়ে এখান থেকে বের হয়ে চলে যায়। এই বন্ধন ইলেকট্রনটা কি আকারে বের হয়ে চলে যায়? পানি, এই যে H2। তাহলে OH2 যখন এই বন্ধন ইলেকট্রনটাকে টেনে নিয়ে চলে যাবে, এই কার্বনে তখন ইলেকট্রন ঘাটতি থাকবে কিনা বলো তোমরা আমাকে। আমাকে তোমরা বলো যে এই বন্ধন ইলেকট্রন যখন OH2টা বের করে নিয়ে চলে যায় পানি আকারে, এই কার্বনের তখন ইলেকট্রন ঘাটতি থাকবে কিনা? অবশ্যই ঘাটতি থাকবে।
তখন এখানে তৈরি হবে CH3 CH2 প্লাস, কার্বনিয়াম তৈরি হয়ে যাবে। এইটুকু ব্যাপার, এটা খুব ইজি, এটা তো বুঝতেই পারলাম। হাইড্রোজেন আয়নে সেখানে প্রোটোনেটেড অ্যালকোহল তৈরি করলো, সেখান থেকে এই অংশটা তো স্বাভাবিক পজিটিভ অংশ। কেউ তো কখনোই পজিটিভ নেগেটিভ রূপে থাকতে চায় না, সবাই চায় নিরপেক্ষতা মধ্যবিত্তে থাকতে, ভালো থাকতে। তাই সে বন্ধন ইলেকট্রনটা এখান থেকে টেনে নিয়ে পানি আকারে বের হয়ে চলে যায়, আর এখানে আমার তৈরি হয়ে গেল কার্বনিয়াম। ক্লিয়ার কি তোমরা এইটুকু? এইবার কি ঘটে দেখো ভাই, ওই যে কার্বনিয়ামটা তৈরি হয়ে গেল, এর সঙ্গে এই যে বাকি অংশটা ছিল বাইসালফেট, তোমরা এটা ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়ে পড়েছো কিনা আমি জানি না, সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে তোমরা পড়বা। সেটা হলো কোন একটা অ্যাসিড প্রোটন ত্যাগের পর যেটাতে পরিণত হয়, এই যে সালফিউরিক অ্যাসিড। বলো তো ভাই তোমরা একটু আমাকে, পুরোটাই বলবো, আরেকবার বলবো, অসুবিধা, আমি জানি। দেখো ভাই একটু, এই যে সালফিউরিক অ্যাসিড সে প্রোটনটা ত্যাগ করেছে, করার পর কি আছে, এই অংশটুকু আছে না, দেখো তো এই অংশটুকু আছে কিনা। এই প্রোটন ত্যাগ করার পর বাইসালফেট অংশটুকু থাকবে। কোন একটা অ্যাসিড প্রোটন ত্যাগের পর, প্রোটন ত্যাগ করেছে সে, করার পর যে অবস্থাটা তৈরি হয় সেইটাকে বলি আমরা কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার। কোন একটা অ্যাসিড প্রোটন ত্যাগের পর যেটাতে পরিণত হয় সেইটাকে বলি আমরা অনুবন্ধী ক্ষার। তার মানে বাইসালফেট হলো এখানে অনুবন্ধী ক্ষার। সে তখন কি করে ভাই জানো, এই যে একটু ভেঙে লিখি এটা আমরা, আমি পুরোটা আবার বলবো, অসুবিধা নাই, আগে একটু রিয়াকশনটা লিখে নিই আমরা। তাই না? আর এই জিনিসের নেটওয়ার্ক ভালো না দিলে তো প্রবলেম। এই যে দেখো ভাই এখানে কি ঘটে, আচ্ছা প্লিজ দেখো ভাই, এই যে অ্যাসিড প্রোটন ত্যাগ করেছে মানে এটা অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী বেস, এবং অ্যাসিড যত তীব্র হয় তার অনুবন্ধী ক্ষার কিন্তু তত দুর্বল হয়। তার মানে এটা একটা দুর্বল ক্ষার। এ তখন কি করে ভাই জানো, এই যে এটার যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা যেটা আছে, এই হাইড্রোজেনটাকে, অর্থাৎ এই যে এখানে যে পজিটিভ চার্জ আছে, স্বাভাবিক চিন্তা করো ভাই, এখানে আছে পজিটিভ চার্জ আর এখানে আছে কি ভাই বলতো হাইড্রোজেন। তো এ তখন কি করবে, স্বাভাবিক এই ইলেকট্রনটা ধরে টান দিবে, এই বন্ধন ইলেকট্রনটাকে ধরে এ টান দেয়, তখন এই যে হাইড্রোজেনটা সে প্রোটন আকারে বের হয়ে এর কাছে চলে আসে। আসলে কি হলো দেখো তো একটু ভাই, এই বন্ধন এখানে বন্ধন তৈরি করলো, এই কার্বনের কিন্তু কোনো প্রবলেম হলো না, বন্ধনটা আগে এখানে ছিল এখানে তৈরি হয়েছে, আর এর যে ইলেকট্রন ঘাটতি ছিল পজিটিভ চার্জ সেটা কিন্তু ফিল আপ হয়ে গেল। অর্থাৎ এখানে তাহলে কি হবে, এর সাথে এসে সালফিউরিক অ্যাসিড ছিল প্রথমে, সালফিউরিক অ্যাসিডই হয়ে গেল। ওই যে বললাম যে বিক্রিয়ায় যেসব পদার্থ অংশ নিয়ে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তারা প্রভাবক, এখানে সালফিউরিক অ্যাসিডের প্রভাবক, আর এই বন্ধন ইলেকট্রনটা ওখানে গিয়ে আমার মেনলি তৈরি হয়ে গেল অ্যালকিন। আমি প্রথম থেকে পুরো বিক্রিয়ার আরেকবার বলছি। উজ্জ্বল ভাই কয়টা বাজে? আচ্ছা নেই, আর 15-20 মিনিট নেই, না আসলে দেখো আমরা কিন্তু অ্যালকিনের একটা প্রস্তুতি বিক্রিয়া দেখছি, দেখছো একটা বিক্রিয়ার মধ্যে কত কি আছে। আসলে এই জিনিসগুলো যদি বুঝে বুঝে করো তুমি কখনো আর ভুলবা না। আর যদি মুখস্থ করতে যাও, মুখস্থ করলে সুবিধা আছে, পড়তে হবে অল্প, কিন্তু ওই যে সকালে পড়লে বিকালে ভুলবা, কিন্তু এটা একটু টাইম লাগছে, একটু বেশি জিনিস, কিন্তু অনেক দিন মাথায় তোমার থাকবে। একটু দেখো ভাই, এই যে অ্যালকোহলের সাথে যখন আমরা সালফিউরিক অ্যাসিড মেশাই, প্রথমে কি হয়, সালফিউরিক অ্যাসিডের ধর্ম তো প্রোটন ত্যাগ করা, সে প্রোটন ত্যাগ করে ওই প্রোটনটা অ্যালকোহলের এই যে অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে তার সঙ্গে সে যুক্ত হয়ে যায়। এর ইলেকট্রন নাই, আরেকজন ইলেকট্রন সরবরাহ করলো, এই ধরনের বন্ধনকে কি বলি আমরা, সন্নিবেশ বন্ধন। এই সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে এখানে প্রোটনেটেড অ্যালকোহল তৈরি করে। এইবার এটা যেহেতু পজিটিভ চার্জ, তার যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, স্বাভাবিক ইলেকট্রনের প্রতি তার তো একটা আকর্ষণ থাকবেই, তখন সে বন্ধন ইলেকট্রনটা নিয়ে এখান থেকে পানি আকারে বের হয়ে চলে যায়। এ যখন ইলেকট্রনটা নিয়ে চলে যায়, এই কার্বনে আলটিমেটলি ইলেকট্রন ঘাটতি পড়বে কিন্তু, অর্থাৎ এটা তখন পজিটিভ চার্জে চার্জিত হবে। আর কার্বনের উপর পজিটিভ চার্জ থাকলে তাকে কি বলি আমরা, কার্বনিয়াম। একটা কার্বনিয়াম তৈরি হলো। এই কার্বনিয়ামটা এখন কি করলো, ওই যে প্রোটন চলে যাওয়ার পর বাকি যে অংশ থাকে বাইসালফেট, এটা একটা কিন্তু উইক বেস, একটা দুর্বল ক্ষারক। বলে কেন, ওই যে বললাম কোন একটা অ্যাসিড
প্রোটন ত্যাগ করলে সে ক্ষারকে পরিণত হয়। স্বাভাবিক তো ভাই, ব্যাপারটা এরকম। আমার অনেক টাকা পয়সা আছে, আমি দান করার পর ফকির হয়ে গেলাম। আমি ফকির ছিলাম, গ্রহণ করার পর ধনী হয়ে গেলাম। তো অ্যাসিডের প্রোটন বেশি ছিল, দান করার পর কমে গেল, এখন সে ক্ষার হয়ে গেল। এবার কম আছে, এবার সে আবার কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। অর্থাৎ এটা তোমাদের ফার্স্ট ইয়ারে খুব বেশি ছিল না, তোমাদের সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়ে আছে এটা, কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস। আপাতত এইটুকু মনে রেখো, কোন অ্যাসিড থেকে প্রোটন অপসারণ করলে ক্ষারকে পরিণত হয়, আর ওই ক্ষারকটাকেই বলি আমরা ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। এইটুকু আপাতত জেনে রাখলেই হবে। এবং অ্যাসিড যত তীব্র হয় তার অনুবন্ধী ক্ষার তত দুর্বল হয়, আর অ্যাসিড যত দুর্বল হবে তার অনুবন্ধী ক্ষার তত তীব্র হবে। এগুলো আমি যখন তোমাদের পরিবেশ রসায়নে ক্লাস নিব ডিটেলস ব্যাখ্যা করব। তো এবার দেখো ভাই, এ তখন কি করে? স্বাভাবিক এই কার্বনে ইলেকট্রন ঘাটতি পড়ে, এ তখন এই বন্ধন ইলেকট্রনে টান দিবে, এ যখন ইলেকট্রন এখানে চলে যায় তখন আলটিমেটলি এই হাইড্রোজেনটা কি করে? হাইড্রোজেন ক্যারেক্টার আগে থেকে তোমাদের বলেছি আমি, যে এ যখন কারোর সাথে যুক্ত থাকে তার কাছ থেকে তখন চলে যায়, চলে যাওয়ার পর তোমাকে তুমি নিঃস্ব করেছো আমায়, এই গান গাইতে হবে না। এর সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ও চলে যাওয়ার সময় সবকিছু দিয়ে চলে যায়, এর বন্ধন ইলেকট্রন দিয়ে সে প্রোটন আকারে বের হয়ে চলে আসে, এসে এর সাথে তৈরি করলো সালফুরিক অ্যাসিড, আর এই বন্ধনটা গিয়ে এখানে বন্ড ক্রিয়েট করে হয়ে গেল অ্যালকিন। এইভাবেই আমাদের এই অ্যালকিনের অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি যে মেকানিজম, সেই মেকানিজমটা হলো এইটা। তোমরা কি এখন ব্যাপারটা বুঝতে পেরেছো ভাই? একটু কমেন্টে জানিয়ে দাও বুঝতে পেরেছো কিনা। একটু কম বুঝলে কোনো অসুবিধা নাই, আমরা আরো দু একটা উদাহরণ দিব। এখন দেখো ভাই, আমরা আজকে বিক্রিয়া শুরুতেই বলেছি যে আমরা অ্যালকোহলটা 1 মোল ব্যবহার করব। এটা একটা ইউনিমলিকুল রিয়াকশন, এক আণবিক বিক্রিয়া এটা। তো অ্যালকোহলের ঘনমাত্রা যত বেশি হবে, যত গাঢ় হবে, আমার কিন্তু বিক্রিয়াটা তত সহজ হবে। এটা 1 নম্বর একটা শর্ত। 2 নম্বর বলেছি আমরা যে অ্যালকোহল থেকে পানি অপসারণ করে অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রে আমাদের বিক্রিয়ার সক্রিয়তার ক্রম হলো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল থেকে খুব সহজেই পানি অপসারণ হবে, 2 ডিগ্রিতে একটু ধীরে, আর 1 ডিগ্রিতে তার চেয়েও ধীরে। কেন এটা হয় তোমরা নিজেরাই বুঝতে পারবা। আচ্ছা বলো তো ভাই, আমরা যে রিয়াকশনের কৌশল দেখলাম সেখানে কি দেখলাম? কৌশলে কি দেখছি? মধ্যবর্তী কি অবস্থা তৈরি হচ্ছে এখানে দেখো তো। এখানে কি তৈরি হচ্ছে দেখো তো ভাই তোমরা একটু, কার্বনিয়াম তৈরি হচ্ছে। আর কি তৈরি হচ্ছে এখানে? কার্বনিয়াম। তার মানে আমি যদি 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ করি তাহলে আমার 1 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে। আমি যদি 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ করি তাহলে 2 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে। যদি আমি 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ করি তাহলে 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে। তোমরা আমাকে বলো কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম কি? মনে নাই তোমাদের? 3 ডিগ্রি কার্বনিয়াম সবচেয়ে বেশি স্থায়ী, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। সবাই তো পৃথিবীর কি হতে চায়? স্থিতিশীল হতে চায়। যেহেতু 3 ডিগ্রি কার্বনিয়াম বেশি স্থিতিশীল, তাই সেটা সহজে তৈরি হতে চাইবে। আর সহজে তৈরি হতে চাইলে তো তাপ একটু আমার কমই লাগবে। 2 ডিগ্রি একটু ধীরে হয়, এর একটু বেশি লাগে। 1 ডিগ্রি সবচেয়ে ধীরে হয়, তাই বেশি লাগে। ক্লিয়ার এইটুকু? এইবার দেখো তোমরা, আমি 3টা বিক্রিয়া লিখব, তোমরা এই 3টা বিক্রিয়ার উৎপাদগুলো একটু আমাকে বলবা। খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা উৎপাদ বুঝতে পারলে আমি কনফিডেন্ট যে ফাইনাল পরীক্ষা থেকে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কোনো বিক্রিয়া তুমি বাদবা না। আসলে শুধুমাত্র ফাইনাল পরীক্ষার জন্য এত রিয়াকশন না জানলেও চলে, কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু এই অ্যাজ ইউজুয়াল রিয়াকশন গুলো দেয় না। তো দেখো তোমরা একটু আমাকে, তোমরা খুব দ্রুত উৎপাদগুলো খাতায় লিখে ফেলো। আচ্ছা, সালফ্রিক অ্যাসিড, অবশ্যই সালফ্রিক অ্যাসিড। এই অ্যালকোহলের সাথে সালফ্রিক অ্যাসিডের উৎপাদ কি তৈরি করবে? CH3 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 OH। এই অ্যালকোহলের সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হবে? ধামাধাম তোমরা লিখে ফেলো খাতায়, কমেন্ট করতে হবে, তোমরা খাতায় লিখে ফেলো। আমি চাই তোমরা ভুল করো, ভুল করলে শেখা হয়, আর ভুল থেকে যে শেখা হয় এটা দীর্ঘদিন মাথায় থাকে।
এই যে এই দুটা রিয়াকশন লিখছো তোমরা, দুটো রিয়াকশন লিখছো? ওকে, তাহলে আমরা প্রথমটা আগে কথা বলি, তারপর দ্বিতীয়টাতে যাচ্ছি। ওকে, আমার বিশ্বাস তোমরা এই উৎপাদ তৈরি করেছ, CH3 CH2 এই যে CH ডাবল বন্ড CH2 প্লাস এই যে OH আর H মিলে পানি তৈরি হয়েছে। কি ঠিক তো? তোমরা এটা তৈরি করছো, এটা তৈরি করছো কে কে একটু জানাও তো ভাই, তোমরা এইটা তৈরি করছো কে কে আমাকে একটু জানিয়ে দাও তোমরা কমেন্টে যে জি ভাই এটা তৈরি করছি। আমি এই মাত্র যেটা শেখালাম যে OH আর এই যে আলফা কার্বনের OH আর বিটা কার্বনের H মিলে পানি আকারে বের হয়ে চলে গেল, আর এখানে ডাবল বন্ড। ওকে, আমরা এখন দেখব আসলে কি তৈরি হবে। আচ্ছা, আমরা যে কৌশল দেখলাম সেই কৌশল থেকে বলতো ভাই এখানে যে কার্বনিয়ামটা তৈরি হওয়ার কথা, কি কার্বনিয়াম তৈরি হবে? তোমাদের ভাষ্য মতে এখানে কার্বনিয়ামটা তৈরি হবে CH3 CH2 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 প্লাস, এটা তৈরি হবে স্বাভাবিক। ওই যে ওইটা যেটা একটু আগের কৌশল তোমরা দেখলা, না হাতে দিচ্ছে কিন্তু আমার হাত ঘামছে তো ওই জন্য কাজ করছে না। এই যে খেয়াল করো ভাই একটু, তোমরা দেখো যে কার্বনের OH ছিল সেখান থেকে কিন্তু পানি গিয়ে পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যে কার্বনের OH থাকছে সেই কার্বনে কিন্তু পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, তার মানে এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হওয়ার কথা। আসলে এইটা হবে না। একটা জিনিস মনে রেখো ভাই তোমরা, যে অ্যালকোহল থেকে আমরা যে অ্যালকিন তৈরি করছি, এই অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরির ক্ষেত্রে আমরা যে শর্তগুলো বলেছি সেই শর্তের সাথে আরেকটা শর্ত হলো যে আমরা দেখলাম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, আরেকটা শর্ত হলো এই যে কার্বনিয়ামটা তৈরি হচ্ছে এই কার্বনিয়ামগুলো রিঅ্যারেঞ্জমেন্ট হয়, এরা পুনর্বিন্যস্ত হয়। অর্থাৎ যেমন দেখো এটা তো 1 ডিগ্রি কার্বনিয়াম, তার চেয়ে যেহেতু 2 ডিগ্রি কার্বনিয়াম বেশি স্থায়ী, তাই কি হয় ভাই জানো, এখানকার হাইড্রোজেন এখানে ট্রান্সফার হয়ে চলে যায়, শিফট করে এখান থেকে। অর্থাৎ এই কার্বনিয়াম এটা তৈরি না হয়ে আমার এখানে তৈরি হয় এই যে এইটা CH3 CH2, মানে এটা প্রথমে তৈরি হয়, সঙ্গে সঙ্গে তৈরি হওয়ার সাথে সাথে পরিবর্তিত হয়ে এই যে এখানকার হাইড্রোজেন এখানে গিয়ে এইটা তৈরি হয়, এইটা তৈরি হয় ভাই এইটা। এখন তোমরা নিশ্চয়ই বলবা এটা কেন তৈরি হচ্ছে, কারণ এটা 1 ডিগ্রি কার্বনিয়াম, তার চেয়ে তো এটা বেশি স্থায়ী এবং স্থায়ী হওয়াটা খুব সহজ কাজ, এই হাইড্রোজেন এখানে চলে গেলেই এটা তৈরি হবে। এই জন্য কার্বনিয়ামগুলো শিফট করে, কিরকম এইভাবে শিফট করে। যদি 1 ডিগ্রি কার্বনিয়াম থাকে শিফট করে 2 ডিগ্রি কার্বনিয়াম হয়ে যায়, 2 ডিগ্রি থাকলে শিফট করে 3 ডিগ্রি হয়ে যায়, যদি সেটা তৈরি অসম্ভব হয়। কি মাথায় থাকবে ভাই? তার মানে কি ভয়াবহ একটা ব্যাপার হচ্ছে দেখছো, বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এর সাথে ডাবল বন্ড দিয়ে অ্যালকোহল তৈরি করবে। তোমরাই বলো তো ভাই একটু, তাহলে একটু তোমরা বলো আমাকে যে এই অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় তাহলে প্রধান উৎপাদ কোনটা হবে? ডাবল বন্ড এখানে হবে নাকি এখানে হবে? অবশ্যই ডাবল বন্ডটা হবে এখানে, কারণ এই যে কৌশলটা আমরা দেখলাম, এই যে একটা হাইড্রোজেন ওখানে ট্রান্সফার হয়ে চলে গিয়ে বাই বন্ড তৈরি করছে, আর ওই হাইড্রোজেনটা বাইসালফেটে চলে যাচ্ছে, তার মানে কি এর সাথে তো অবশ্যই ডাবল বন্ড তৈরি হবে, এবং এপারের চেয়ে যেহেতু এই পারে হাইড্রোজেন কি আছে কম আছে, তাই ডাবল বন্ডটা এর সাথে হবে, অর্থাৎ আমাদের উৎপাদটা হবে এইটা CH3 CH ডাবল বন্ড CH CH3। কি ভয়ঙ্কর ব্যাপার না? পরীক্ষায় যখন এই কোশ্চেনটা দিবে, এই বিক্রিয়া যখন পূর্ণ করতে দিবে, এই কোশ্চেন যখন পরীক্ষায় পূর্ণ করতে দিবে যে এখানে প্রধান উৎপাদ কোনটি, এটাও দেওয়া থাকবে আবার এটাও দেওয়া থাকবে। কিন্তু এই যে আমি আরেকটা উৎপাদও লিখছি, ভাই এখানে CH3 CH2
CH ডাবল বন্ড CH2। আমি আবারও ব্যাখ্যা দিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে ভাই এই যে অ্যালকোহল, বেশিরভাগ স্টুডেন্ট কি চিন্তা করবে দেখো ভাই, বেশিরভাগ স্টুডেন্ট যেটা চিন্তা করবে এইটা আলফা কার্বন, এইটা হলো বিটা কার্বন, তাহলে আলফা থেকে যাবে OH আর বিটা থেকে গেল H, গিয়ে তৈরি হয়ে যাবে এইটা। আসলে এইটা তৈরি হয় না, তৈরি হবে কিন্তু এইটা হচ্ছে প্রধান উৎপাদ। যদি বলে কেন এটা প্রধান উৎপাদ ভাই, কারণ আমরা যে কৌশলটা দেখেছিলাম সেই কৌশলে দেখেছিলাম যে কার্বনের সাথে OH যুক্ত সেই কার্বনের পজিটিভ চার্জে চার্জিত হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এই হাইড্রোজেনটা শিফট করে এটা তৈরি করে, কারণ শিফট করলে এখানে 2 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে, আর 2 ডিগ্রি কার্বনিয়ামটা হচ্ছে বেশি স্থায়ী। আমার কথা কি বুঝতে পারছো? যে আসলে তোমাদের মতে এই যে নীল কালার যে উৎপাদটা লিখছি আমি, এটাই হওয়া উচিত ছিল, কিন্তু হয় না এই কারণে যে আমরা জেনারেল যে কৌশল দেখেছিলাম সেই কৌশল অনুসারে মধ্যবর্তী ধাপে এই কার্বনিয়ামটা তৈরি হবে, কারণ এর সাথে OH ছিল, সেটা চলে গেলে এটা পজিটিভ চার্জ হবে। কিন্তু ভাইয়া আমরা একটা বৈশিষ্ট্য জানি যে এই অ্যালকোহলের পানি অপসারণ ক্ষেত্রে যে মধ্যবর্তী কার্বনিয়াম তৈরি হয় তারা পুনর্বিন্যস্ত হয়। কিভাবে পুনর্বিন্যস্ত হয়? যদি 1 ডিগ্রি কার্বনিয়াম থাকে এবং সেখান থেকে 2 ডিগ্রি তৈরি হওয়া সম্ভব হয়, সঙ্গে সঙ্গে হাইড্রোজেনটা শিফট করে ওটা 2 ডিগ্রি হয়ে যাবে। কেন 2 ডিগ্রি হয়ে যাবে? কারণ এর চেয়ে বেশি স্থায়ী, সবাই স্থায়ী হতে চায়। তাহলে এটা যদি শিফট করে এটা হয়, তাহলে স্বাভাবিক এর সাথে তো ডাবল বন্ডটা তৈরি হবে, এদিক থেকে হাইড্রোজেন এখান থেকে যাবে, অবশ্যই যে কার্বনে হাইড্রোজেন কম আছে সেখান থেকে হাইড্রোজেন যাবে। হ্যাঁ, সব সময় শিফট করবে। আমি 3 ডিগ্রি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবো, অবশ্যই সব সময় শিফট করবে। এটা কি ক্লিয়ার? এবং আমি দেখছি এটা পরীক্ষাতে যখন এই কোর্সে বিশেষ করে অ্যাডমিশন টেস্টে এগুলো বেশি দেয়, এবং আমি কোন ফাইনাল সম্ভবত চিটাগাং বোর্ডে একটা দেখলাম যে এটার অনেক বই আমি দেখলাম অ্যান্সার এটা দিয়ে রাখছে, এবং বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু অ্যান্সার এটা পূরণ করে। এবং তোমরা 2-1 আমি দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানের অনলাইন পরীক্ষা দিচ্ছ, এবং সেই পরীক্ষায় তোমরা আমাকে উত্তর পাঠাচ্ছ আর কি, যে তারা হয়তো তোমরা ভুল করছো বা তারা ভুল করছে, বা তুমি ভুল করছো তারা ঠিক করছে, তোমার কাছে মনে হচ্ছে কেন ওটা ঠিক না। এগুলো কিন্তু মূল কারণ ভাই, যে তুমি তোমার কোনো কাউকে, তোমার অনেক বড় ভাইকেও দেখবা এই রিয়াকশনটা করতে দিবা, সে কিন্তু এটা পূরণ করবে, অথচ এইটা হবে কেন হবে বুঝতে পারলা? এই যে মেকানিজম, যে 1 ডিগ্রি কার্বনিয়াম যেহেতু প্রোটনটা শিফট করলেই 2 ডিগ্রি কার্বনিয়াম হয়ে যায়, তাই সে শিফট করে 2 ডিগ্রি কার্বনিয়াম তৈরি করবে, উৎপাদ এটা না হয় এটা তৈরি করবে। ক্লিয়ার? ওকে, একদম শেষের দিকে চলে এসেছে ক্লাসের আমরা। তোমরা ক্লাসগুলো রুমে দেখো ভাই, দেখে আমাদের কমেন্টে জানাবা, ভিডিওর নিচে লিখবা বা আমাকে ইনবক্স করবা, তোমাদের সেই প্রবলেমগুলো নিয়ে আমি আবার পরবর্তী ক্লাসে আলোচনা করবো। টেনশন নাই, মন খারাপ করবো না, প্রেশার নিবা না। যদি এই জিনিসগুলো তোমরা এভাবে অনলাইন ক্লাসে না দেখে সরাসরি আমার ক্লাসে দেখতা, অনেক এনজয় করতা, কারণ তোমরা কাছে পেতা, জিজ্ঞেস করতা, তো অসুবিধা নাই। আমরা আশা করি খুব শীঘ্রই সেই দিনে আমরা ফিরে আসবো। উজ্জ্বল ভাই কি বলেন? ওই দিনে আমরা ফিরে আসবো। এই যে ও একজন জিজ্ঞেস করে যে আমরা কখন বুঝবো হাইড্রোজেন শিফট করবে। এই যে ভাই, এটা 1 ডিগ্রি, এর শিফট করলে এটা 2 ডিগ্রি হয়ে যাবে, আর 2 ডিগ্রিতে 1 ডিগ্রির চেয়ে বেশি স্থায়ী, তখনই শিফট করবে। যখন দেখবা যে 1 ডিগ্রি পাশে ওটা শিফট করে 2 ডিগ্রি হয়ে যাবে, বা শিফট করে 3 ডিগ্রি হয়ে যাবে। সবাই তো স্থায়ী হতে চায়, তাই না? আমাকে একজন বলে গেছে এখানে দাঁড়িয়ে থাকো, আমি 1 পা বামে গেলেই স্থায়ী হয়ে যাব, ওখানে হয়তো আমার পিছিল জায়গা, আমি পড়ে যেতে পারি, তাহলে আমি কি করবো? স্বাভাবিক এখান থেকে শিফট করে ওখানে চলে যাব। যখন তুমি দেখবা যে হাইড্রোজেন শিফট করে ডিগ্রি বেড়ে যাবে, তখনই শিফট করবে। এই যে ক্লাস করতে হবে তোমাদের, তোমরা অবশ্যই ইউটিউবে ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো ভাই ধারাবাহিকভাবে করতে হবে। কার্বনিয়াম, কার্বনায়ন, ফ্রি রেডিকেল, উজ্জ্বল ভাই মনে আছে আপনার? আমরা ভিডিও ক্লাসে দিয়েছি এটা ডিগ্রি, সেখানে স্থায়িত্বের ক্রম। এখন যদি কেউ বলো 3 ডিগ্রি কেন বেশি স্থায়ী ভাই, এটা তো আমি জানি না, তাহলে ওই ক্লাস করে আসতে হবে তোমাকে, ওটা ইউটিউবে দেওয়া আছে, দেখে নিবা। এখন তুমি জানোই না 3 ডিগ্রি কেন বেশি স্থায়ী, তাহলে এটা তোমাকে আমি কেমনে বুঝাবো যে কেন এটা শিফট করবে? অবশ্যই তোমাকে ওই ক্লাসটা দেখে আসতে হবে। এখানে পুরো আধা ঘন্টার ভিডিও আছে, বা আরো বেশি বোধ হয়, যে কার্বনিয়াম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কার্বন আয়ন, ফ্রি রেডিকেল, কে বেশি স্থায়ী, কেন স্থায়ী, সব ব্যাখ্যা দেওয়া আছে। যেমন আজকে আমরা অনেক কিছু বললাম, আজকে আমরা ব্যাখ্যা দেইনি, পরবর্তী ক্লাস আমরা ব্যাখ্যা দিব, তখন বলবা এটা কেন তৈরি হলো, তখন তো সমস্যা ভাই। ক্লাসগুলো অবশ্যই ধারাবে। আমি কেন বলছি 3 ঘন্টা পর ভিডিওটা ডিলিট করে দিব, কারণ রেখে দিলেই তোমরাও রেখে দিবা, প্রেশার না থাকলে আসলে হবে না। তাই অবশ্যই ভাই কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম দেখার জন্য তোমরা ইউটিউবে সিরিয়াল অর্গানিক কেমিস্ট্রি ক্লাস আমার দেওয়া আছে, সেখানে ব্যাখ্যা দেওয়া আছে। আমরা একটু 3 ডিগ্রি নিয়ে আলোচনা করি। আমরা একদম শেষে এসেছি, একদম শেষের দিকে, আর 2-3 মিনিট লাগবে আমাদের ক্লাসের। কয়টা বাজে বাবা? ও 2-3 মিনিট ভাই, অসুবিধা নেই। 5টায় আবার উজ্জ্বল ভাইয়ের ক্লাস আছে তো। না না ভাই, এতটা কি নির্দয় আমি?
তুমি এখনো ইউটিউব চ্যানেল নাম জানো না? যারা ইউটিউব চ্যানেলের নাম জানো না, ভালো করে জেনে রাখো, উজ্জ্বল জুয়েল শিক্ষালয় বা ইউজে শিক্ষালয় লিখে সার্চ দিবা ইউটিউবে, তাহলে উজ্জ্বল ভাই এবং আমার অনেকগুলো ভিডিও পাবা ভাই। তোমরা অনেকে কমেন্টে লিখছো ভাই ইউটিউবে ভিডিও দিলে ভালো হয়। একটা জিনিস তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় ভাই তোমরা চিন্তা করতে পারবা না। এই যে আজকে আমরা নেটওয়ার্ক নিয়ে সারাদিন দুইজন কি পরিমাণ খাটাখাটি করছি, এখন তোমরা যদি এগুলোকে কাজে না লাগাও তাহলে কিন্তু ভাই প্রবলেম। ওকে, দেখো একটু এই যে এইটাও কিন্তু একটা 1 ডিগ্রি অ্যালকোহল। কেন 1 ডিগ্রি অ্যালকোহল বলো তো? ওইসটা যে কার্বনের সাথে যুক্ত সে সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত আছে, 1 ডিগ্রি অ্যালকোহল। তোমরা চিন্তা করতে পারো এখানে উৎপাদটা কি হবে? তো এখানে তোমাদের স্বাভাবিক এখান থেকে ওই চলে যাবে, এই যাবে কই দেখো দেখি, কারণ এটা তো বিটা কার্বন মনে হচ্ছে, এইসে তো নাই। তাহলে এখান থেকে কিভাবে অ্যালকিন তৈরি হবে দেখো একটু তোমরা। তোমাদের হয়তো বা মনে হচ্ছে যে এটার যে মধ্যবর্তী অবস্থাটা যে কার্বনিয়ামটা সেটা বোধহয় এটা হবে, তাই না? তোমাদের মনে হচ্ছে CH3 CH3 CH2 এইটা হবে, তাই না? এইটা যদি হয় তাহলে এখান থেকে অ্যালকিনই তৈরি হবে না, কারণ হাইড্রোজেন কই? হাইড্রোজেন যাবে কোথা থেকে? বিটা কার্বন তো হাইড্রোজেনই নাই। এটা কয় ডিগ্রি কার্বনিয়াম? এই যে কার্বন সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত, কয় ডিগ্রি? 1 ডিগ্রি কার্বনিয়াম। উজ্জ্বল ভাই এখনো মনে আছে যে এই যে এটা ডিগ্রি নির্ণয় করছি আমরা, এই কার্বন সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত 1 ডিগ্রি। খেয়াল করছো এ শিফট করলে কয় ডিগ্রি হয়ে যাবে? 3 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু তাই এখানে কি হয় ভাই জানো? এই বন্ধন ইলেকট্রনটাকে টেনে নিয়ে এই মিথাইল গ্রুপটা এই পজিটিভের সঙ্গে যুক্ত হয়, গিয়ে এইভাবে শিফট করায়। এখানে শিফট করে কি তৈরি করে দেখো। এখন একটু পড়তে হবে ভাই, একটু মনেও রাখতে হবে কিছু জিনিস। এই যে CH3 এ যদি বন্ধন ইলেকট্রন টেনে গিয়ে এর সঙ্গে লেগে যায়, আচ্ছা এখানে লিখি CH3টা, এই যে CH3 এ যদি টেনে নিয়ে চলে যায় ওর সঙ্গে, তাহলে এর যে পজিটিভ চার্জ ছিল সেটা তো প্রশমিত হয়ে যাবে, কারণ বন্ধন ইলেকট্রন নিয়ে গিয়ে তো ও যুক্ত হয়ে গেছে। আর এই বেচারা তখন ইলেকট্রন হারিয়ে পজিটিভ চার্জে চার্জিত হবে। আমি আরেকবার দেখাচ্ছি এটা। এই যে দেখো এই হলো 1 ডিগ্রি কার্বনিয়াম, বাট এখান থেকে চলে গেলেই কিন্তু এটা 3 ডিগ্রি কার্বনিয়াম হয়ে যাবে। চিন্তা করতে পারো 1 ডিগ্রি কার্বনিয়াম সবচেয়ে কম স্থায়ী, 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থায়ী। তো স্বাভাবিক তো 1 ডিগ্রি 3 ডিগ্রি হতে চাইবে। কিভাবে? এই মিথাইল গ্রুপটা এই বন্ধন ইলেকট্রন নিয়ে এর সঙ্গে চলে যায়, আর ইলেকট্রন নিয়ে গেলে স্বাভাবিক এটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। এটা কয় ডিগ্রি হলো? এই যে পজিটিভ চার্জ যে কার্বনের সাথে যুক্ত সে সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা, দুইটা, তিনটা। কয় ডিগ্রি? 3 ডিগ্রি। তার মানে এটা 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি করবে। তাহলে অ্যালকিনটা কেমন হবে বলতো? অবশ্যই এর সাথে তো পাই বন্ড থাকবেই। তো পাই বন্ডটাকে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে, না এই কার্বনের সাথে? এটা যদি আলফা কার্বন হয়, এটা যদি আলফা হয় তাহলে এটা তাহলে এটা যেহেতু আলফা কার্বন হয় তাহলে এটা হবে কি বিটা, এইটা হবে কি বিটা, এইটা হবে কি বিটা। তাহলে বলো তোমরা আমাকে এতক্ষণ ক্লাসে কি বুঝলা? কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে? যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে। তাহলে অ্যালকিনটা কেমন হবে একটু বলো তো? CH3, এই যে CH3 ডাবল বন্ড, এখান থেকে এইচ চলে যাবে বের হয় কার সাথে? ওই যে সালফারিক অ্যাসিডের সাথে, CH3। আমি কিন্তু বারবার সালফারিক অ্যাসিড লিখছি না ভাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু সালফারিক অ্যাসিড ব্যবহার করা আছে এবং ফাইনালি সালফারিক অ্যাসিডই তৈরি হবে, কারণ সালফারিক অ্যাসিড এই ক্ষেত্রে প্রভাবক। তাহলে আরেকবার এই বিক্রিয়াটা দেখে নিই আমরা ভাই। এই যে অ্যালকোহল থেকে আমরা যে কৌশল দেখেছিলাম, ওইটা ওই যে অ্যাসিডের প্রোটনের সাথে বের হয়ে চলে যায়, গিয়ে কার্বনিয়াম তৈরি করলো এবং এই কার্বনিয়াম শিফট করে কি তৈরি করে ভাই বলতো? এই যে শিফট করে এই মিথাইল গ্রুপটা বন্ধন ইলেকট্রন নিয়ে গিয়ে ওর সঙ্গে যুক্ত, তখন এই কার্বনের পজিটিভ চার্জ সৃষ্টি হলো। শিফট করলো কেন? কারণ এখান থেকে চলে গেলেই 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে, বেশি স্থায়ী কার্বনিয়াম তৈরি হবে, তাই চলে যায়। এবং ফাইনালি ওই যে বাইসালফেট সে কি করে? প্রোটনটাকে এখান থেকে বের করে নিয়ে চলে যায়, আর ওর বন্ধন ইলেকট্রন চলে সেখানে ডাবল বন্ড তৈরি করলো। এই দেখো প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আমরা কিন্তু শুধুমাত্র অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়া নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের রুমে এগুলো নিয়ে স্টাডি করতে হবে, প্রবলেম থাকবে। নেক্সট ক্লাসে আমার কাছে এসব সব নিবা তোমরা। আমাদের কিন্তু অ্যালকিন প্রস্তুতি শেষ হয়নি, অ্যালকিন প্রস্তুতির আরেকটা বিক্রিয়া আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। একটু
আমাদের আরেকটা বিক্রিয়া আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে করব। সেটা হলো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতি, ওটা আরো মজার। এবং আমি কেন অনেক কথা স্কিপ করে গেছি ভাইয়া জানো, এই বিক্রিয়াগুলোর নাম হচ্ছে E1 বিক্রিয়া, E2 বিক্রিয়া, কেন হয় না হয় এগুলো। কারণ তোমরা অনেকে দেখলাম ওখানে প্রশ্ন করছিল আমাকে, কারণ তোমরা পরীক্ষার্থীরা হয়তো এই জন্য প্রশ্ন করছিলা, বাট সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা তো এগুলো ভাই জানে না। আমরা আস্তে আস্তে টোটালটাই তোমরা শুধু নোট করতে থাকো, দেখতে থাকো আর ক্লাসগুলো এনজয় করতে থাকো। খোদা হাফেজ।